হ্যালো বন্ধুরা, আমি আতিফা। আমাদের আমিরুস স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। বন্ধুদের নিয়ে বাসার সামনে ক্রিকেট খেলছিলাম। অনেকক্ষণ পর্যন্ত খেলার পর সবাই রেস্ট নিয়ে আবার খেলা শুরু করলাম। ঠিক কিছুক্ষণ পর আমার এক বন্ধু ব্যাট দিয়ে বল ছুঁড়ে মারে, কিন্তু বলটা ধরতে গিয়ে সোজা গিয়ে পড়লাম একটা মেয়ের উপরে। আমার বল সামলাতে না পেরে মেয়েটা নিচে পড়ে যায়। আপনারা আবার ভেবে নেবেন না যে নায়ক মোটা, আসলে উল্টো দিকে ক্যাচ ধরতে চেয়েছিলাম, তাই মেয়েটা যে পিছনে ছিল তা খেয়াল করে নেই। একটু পরে ও মা গো, আমার কোমরটা ভেঙে দিল গো। সরি, আমি আপনাকে খেয়াল করিনি। খেয়াল করেননি বলে এত কিছু করে বসলেন, আর করলে না জানি কি কি করতেন। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। থামুন তো, আপনাদের মতো বোখাটের ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। এভাবে মেয়েদের রাস্তায় দেখলে ইফটিজিং করে বেড়ান। দেখুন, আপনার কথাও ভুল হচ্ছে। আমরা কেউ বোকাটো নয়। তা তো দেখতেই পাচ্ছি। এরপর থেকে যদি দেখি এই রাস্তায় খেলা হচ্ছে, তাহলে বুঝবেন আমি কি করি। এত বড় মাঠ আছে, ওখানে গিয়ে খেলতে পারেন না? জি, পারি না। পারবেন কি করে? তার জন্য তো যোগ্যতা লাগে, সেটা তো আপনার আর নেই। এই আপনার সাহস তো কম না। আপনি জানেন কাকে কি বলছেন, কার যোগ্যতা নিয়ে কথা বলতেছেন? বাহ, এই তো বখাটেদের মতো কথাবার্তা। একটুর জন্য ও নিজেদের ক্যারেক্টারে আসতে পেরেছেন, এটাই অনেক। কারো যোগ্যতার সম্পর্কে জানারও কোনো ইচ্ছে আমার নেই। এই মেয়ে, ভালোই ভালোই বলতেছি, এখান থেকে যাও। ওই, না গেলে কি করবি তুই? রাস্তা কি তোর একার নাকি? আমার একার রাস্তা হলে তোকে তো লাথি মেরে এখান থেকে দূর করলাম। ছি, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় বাবা মা মনে হয় কিছুই শেখায়নি। শিখিয়েছে, কিন্তু আপনার মতো অভদ্র মেয়ের সাথে কিভাবে কথা বলতে হবে তাও বলে দিয়েছে। কি এত বড় কথা? রাশেদ, চুপ করে না, ওনাকে ওনার মতো করে যেতে দে। এরা তো মনে মনে ওকে কিছু বলতে বলতে ওখান থেকে চলে যায়। এরা যাওয়ার পর সত্যি মেয়েটা কিন্তু অনেক সুন্দর আর অনেক মিষ্টি দেখতে। টেস্ট করেছিল বলেই বলতে পেরেছিস। মানে কি টেস্ট করলাম? মোবাইল বের করে নিজের মুখটা একবার দেখ। কি আছে মুখে যে দেখতেই হবে? আরে একবার দেখ তো। মোবাইল বের করে ঠোঁটের দিকে তাকিয়ে দেখে লিপস্টিক লেগে আছে। তার মানে কি যখন পড়ে গেছিলাম তখন ওই রকমটা হয়েছে? কিরে, চুপ কেন? বিশ্বাস কর তোরা, আমি কিছুই জানি না। হয়েছে আর বলতে হবে না। এবার বাসায় যাবি তুই? বাসায় গেলে তো আব্বু অনেক কথা শুনিয়ে দিবে। তাছাড়া তো তুই জানিস, পাড়ার সবাই আমাদের বোকাটো ছেলে বলে জানে। তাতে আমাদের কি? আমাদের তো কিছু যায় আসে না, কিন্তু বাবা মা তো এর জন্য অনেক কথা শুনিয়ে দেয়। তার জন্যই তো সমস্যা। চিন্তা করিস না, এখন চল বাসায় যাই। তাছাড়া সমাজের ভালো করতে গেলে এরকম কত কথাই শুনতে হয়। ওরা যে যার মতো বাসায় যেতে থাকে। বাসায় যাওয়ার পরেই শুরু হয় সব ঝামেলা। কেননা আকাশের বাবা তো এক গাধা, কথা শোনাতে থাকে। সব কিছু সহ্য করে ওর রুমে চলে যায়। কি এমন দোষ করেছি যে সবাই আমাদের বোকাটো ছেলে বলে? এদের জন্য আমরা একটু শান্তি করে থাকতে পারি না। মন চায় একেটাকে শালার গুলি করে মেরে দেই। নিজে নিজে বকা শুরু করে। কিছুক্ষণ পর রাশেদ কল দিয়ে ভার্সিটিতে আসতে বলে। তাই তৈরি হয়ে ভার্সিটির দিকে রওনা দেয়। ওখানে আকাশকে সবাই ভয় পায়, কেননা বেশিরভাগ সময় মারামারি করে বেড়ায়, কিন্তু কখনো কাউকে বিনা কারণে মারেনি। কেননা কোনো কারণে ওদের মারে। এই মারামারি ভার্সিটি থেকে একটা সময় পাড়াতে গিয়ে ওঠে। এই জন্য ওকে সবাই এত ভয় পায়। ভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকলে অনেক ছেলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, কেননা আকাশের সাথে উঁচু গলায় কথা বলার সাহস ওদের নেই। ওদের দিকে না তাকিয়ে ভিতরে চলে আসে। কিরে, তুই এত লেট করলি কেন? সকালের ওই মেয়েটা এত বাজে বাজে কথা শুনিয়ে দিল, মন চায় তুলে আছাড় মারে। এই যে মিস্টার, কাকে তুলে আছাড় মারার কথা বলতেছেন? রাশেদ, তোর কণ্ঠটা এরকম মেয়েদের মতো হয়ে গেল কি করে? এই যে, উনি মেয়ে হয়নি, আমি বলতেছি। তা আপনি কোন দিকে আছেন? দেখতেই তো পাচ্ছি না।
একটু পিছনে ফিরে তাকান, তাহলে দেখতে পারবেন। পিছনে ফিরে তাকিয়ে ইরাকে দেখে কিছুটা শকড হয়। কি ব্যাপার, এই মেয়ে এখানে কেন? ওই, কি বিড়বিড় করছিস তখন থেকে? তেমন কিছু না। তাহলে এখন বল, কাকে তুলে আছাড় মারার কথা মাথায় এনেছিস? আপনাকে? কি, তোর এত বড় সাহস? তখন আমার শরীরের ওপর এসে পড়লি, তারপরও তোর ইচ্ছে মেটেনি? আর তুই কি না এখন আবার আমাকে আছাড় মারার কথা চিন্তা করছিস? আপনার মতো ফাজিল মেয়েকে এইরকম করাই উচিত। কি, আমি ফাজিল? শুধু ফাজিলেই না, তাছাড়াও মারতে চায়। আকাশ, এটা কি শুরু করলি? এভাবে একটা মেয়ের সাথে এইগুলো বললে মান সম্মান কি কিছু থাকবে? ভয় যখন পেয়েছিস তখন যা এখান থেকে। টাচ করার যেখানে সাহস নেই সেখানে কিনা আছাড় দেওয়ার সাহস দেখাচ্ছে। কথাটা অনেক ইগোতে নিল, তাই সবার সামনে ইরাকে কোলে নিয়ে নেয়। এতে ইরা, রাশেদ আরও সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ইরা তো নামার জন্য হাত পা ছোটাছুটি করতে ততই আকাশ চেপে ধরে রেখেছে। একটা সময়ে আকাশের কাছে হার মেনে ইরা চুপ হয়ে যায়। এইদিকে সবাই তাকিয়ে আছে। অনেক মেয়ে তো আকাশের কোলে ওঠার জন্য পাগল হয়ে আছে, কিন্তু আকাশ ওদের আশা ভেঙে দিয়ে এই মেয়েটাকে কোলে নেয়। ইরা চুপ হয়ে যায়। আকাশ এবার ইরার দিকে তাকায়। ওর মায়াবী চেহারার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে থাকতে অনেকক্ষণ হওয়ার পর ইরা তো আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে এখনো কোলেই পায় নিজেকে। কি ব্যাপার, লোকটা আমাকে কোলে নিয়েছে তো নিয়েছে, নামানোর কোনো খেয়াল নেই, আবার আছাড় মারারও কোনো খেয়াল নেই। আসলে লোকটা চায় কি? এইদিকে ওখানে আরো কয়েকজন ছেলেও আসে। ওরা এসে ওদের এই অবস্থা দেখে চুপ করে দাঁড়িয়ে আছে। একটু পরেই, ইরা, তোর কি হয়েছে? বল ইরা, কি হয়েছে? এই যে, আপনি কে? আর আমাদের দুজনের মধ্যে কেন ঢুকছেন? তার আগে এটা বলুন, আপনি কে? ওই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো? তাহলে কিভাবে কথা বলবো শুনি? আপনি একে তো ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন, আবার তার উপরও নিজেও কথা বলছেন না। আচ্ছা, আপনি ওনার সাথে কি কি করেছেন? সে ওর কোনো রেসপন্সই নেই। এই যে, চুপ করুন এবার। চুপ না করলে কি করবেন? তাহলে ওর সাথে যা করার কথা ছিল তা তোমার সাথেই হবে। তা ওর সাথে কি করার কথা ছিল? এই ছেলে, এইদিকে আয়। জি ভাই, আমাকে বলতেছেন? তোমাকেই বলতেছি, এইদিকে আয়। জি ভাই, বলুন কি করতে হবে? এই মেয়েটাকে কোলে নাও, আর নিচে ফেলে দিবে কিছুক্ষণ পরেই। এইসব কি বলছেন? আমি কেন ওর কোলে উঠবো? আর নিবই যখন, তখন পেলে দিলে তো আর কোমরটাই যাবে ভেঙে। জোয়ার হলে যাবে, এই নিয়ে ভাবতে হবে না। হায় আল্লাহ, বলে কি আমার কোমর? আর বলে কি না আমি ভাববো না। তাছাড়া ইরাকে কেন এখনো কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন? ফেলে দিন ওকে। হে আল্লাহ, এই কেমন বান্ধবী আমার কপালে দিল আল্লাহ, যেখানে আমাকে বাঁচাবে কিন্তু না করে আমাকে বিপদে ফেলার সব কিছু করতেছে। শালির সাতচন্নি কোথাকার, তোর জীবনেও বিয়ে হবে না, যদিও হয় কোনো কানা ভেটার সাথেই যেন হয়। কিন্তু এই লোকটা আমাকে নামাচ্ছে না কেন? 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, বেটাটার হাত কি ব্যথা করছে না? কি খায় লোকটা? আলুর ভর্তা নাকি টিকটিকি? তেলাপোকা কোনটা খেয়ে এত শক্তি করেছে? এদিকে আকাশ তাকিয়ে বুঝতে পারছে ইরা নিজের ভিতর কি যেন বিড়বিড় করছে, কিন্তু কি বলতেছে তা মোটেও বুঝতে পারছে না। তাই এবার কোল থেকে নামিয়ে দিল। ওহ মা গো, মরে গেলাম, আমার কোমরটা ভেঙে দিল গো, এত জোরে আমাকে ফেলে দিল তো। আল্লাহ, তুমি এনার বিচার করো। ইরার কথা শুনে ওখানে সবাই অবাক হয়ে যায়, কেননা ইরাকে তো আস্তে করে নামালো, কিন্তু ইরার রিয়াক্ট শুনে তো ওখানে সবাই অবাক হয়। ইরা, কি আবল তাবল বলতেছিস? সাতচন্নি, তুই কোনো কথাই বলিস না। তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? তুই যে এতক্ষণ ধরে আমার নামে এত কথা বলেছিস, আমি সব শুনেছি। বিশ্বাস কর দোস্ত, আমি মন থেকে বলিনি কোনো কিছু। আমি তো তোকে বাঁচানোর জন্য এই সব কিছু বলেছিলাম।
হয়েছে, এবার চুপ কর। আর এই যে মিস্টার, আমি তো আপনাকে দেখে নিব, কথাটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, রাখবো। এদের কথার মাঝখানে কোথায় থেকে একটা ছেলে আসে। ভাই ভাই, একটা সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে তাড়াতাড়ি বল। পাড়ার মধ্যে কারা যেন এসে তোমার নাম জিজ্ঞেস করতেছে, বলতেছে তোমাকে চেনে কিনা। বলিস কি? তাহলে তো তাড়াতাড়ি করে যেতে হয়। ভাই চলেন। যান যান, বখাটে ছেলে কোথাকার। আল্লাহ জানে ওখানে গিয়ে কোনো আপদ বা বিপদ বাঁধিয়ে না আসেন। তবে যাই করুন না কেন, সাবধানে থাকবেন। একটু আগে তো আমাকে নিয়ে অনেক কিছু ভেবেছেন, তা হঠাৎ করে আমাকে নিয়ে এত চিন্তে হলো কি করে? আমি তো আপনাকে নিয়ে চিন্তা করিনি, তাই অযথা প্রশ্ন করবেন না। ভাবি তাহলে কাকে নিয়ে আসবে বলেছেন? ভাবি বলাতে ইরা তো রেগে যায়। ওই ছেলে, তুই কাকে কি বলছিস? কোনো সাহসে তুই আমাকে ভাবি বলিস? সরি ভাবি, থুকু আপা, এবার আমাদের যেতে দেন, নয়তো ওই দিকে কেলেঙ্কারি হয়ে যাবে। ইরা ওদের যেতে দে এখান থেকে, নয়তো মার খাবে কে। আপনাদের দুজনকে আমি দেখে নেব। আগে চল তুই আমার সাথে, দেখি কার অত বড় সাহস হয়েছে যে আমার পাড়ায় এসে আমাকে খোঁজে। চলেন ভাই, মালটাকে আজকে একটা সাইজ তো করতে হয়। ওরা বেরিয়ে চলে আসে। এইদিকে ইরা ও রোজা আরও কিছুক্ষণ বসে থাকে ওখানে। এইদিকে আকাশ ছেলেটিকে নিয়ে আসে, সাথে রাশেদও ছিল। রাশেদ, আমাদের লোকদের খবর দে আর বল এই জায়গায় যেন চলে আসে। ঠিক আছে ভাই, তাই হবে। আমি সবাইকে বলতেছি ওরা যেন চলে আসে। তুই তাই করো। ওরা গাড়ি করে আসতে থাকে। ওরা এই জায়গায় এসে নামে। এদিকে যারা আকাশকে খুঁজতে এসেছে ওরা শুধুমাত্র নামটাই জানে না, ওরা কখনো আকাশকে দেখেছে আর নাই কখনো দেখা করার হয়েছে। ওরা ওই দিক দিয়ে যেতেই এই তোরা কে রে? আমরাও তো মানুষ। আমার তো তোদের মানুষ বলে মনে হয়। আমি তোদের নামটা জিজ্ঞেস করতে চেয়েছি, তাই চুপচাপ করে নামটা বল। জি, আমি এই আকাশ। কেন আকাশ তুই? আমি এই ওই আকাশ যাকে মারার জন্য তুই এতগুলো লোক এনেছিস। কিন্তু তোকে দেখে তো খুবই সাধারণ লোকের মতোই লাগে আমার। কিন্তু তুই কি করে আকাশ হতে পারিস বলিস তো? তোকে এখন পরিচয় করিয়ে দেওয়া সম্ভব না আমার পক্ষে। এখন তুই আমাকে বল, তুই এখানে কেন এসেছিস? আমি যে কারণে আসি না কেন, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তাই নাকি? বল তাহলে, আমাকে মারার জন্য তোকে কে পাঠিয়েছে সত্যি করে বল। তোকে তো বাঁচিয়েই রাখবো না, তবে চিন্তা করিস না, তোকে মারার একটু আগে আমরা জানিয়ে দেবো। বুঝেছি, তোদের সোজা আঙ্গুলে কোনোভাবেই কাজ হবে না, তার জন্য আলাদাভাবে ভাবতে হবে। এবার শুরু হলো আকাশ আর ওই লোকটার মধ্যে মারামারি। মারামারি করতে করতে ওরা দুজনেই আঘাত পায়। আকাশও কিছুটা আঘাত পায়। বাকি ছেলেগুলো তো অবস্থা আরও খারাপ হয়ে যায়। রাশেদ কোনোভাবে আকাশকে ধরে হসপিটালে নিয়ে আসে। ডক্টর চেক আপ করে কেবিনে পাঠিয়ে দেয় রেস্ট নেওয়ার জন্য। এইদিকে রেস্ট নিচ্ছে, অন্যদিকে কোথা থেকে আকাশের বোন চলে আসে। আকাশের ছোট বোনের কথা তো আপনাদের বলিনি। আকাশের বোনের নাম হচ্ছে ঈশা। ঈশা সকালে লন্ডন থেকে বাড়িতে এসেছে, আর বাড়িতে এসে সবটা শুনে চলে আসে হসপিটালে। আকাশকে এভাবে শুয়ে থাকতে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হয়েছে ভাইয়া? তোর কি হয়েছে? কারা তোর এই হাল করছে? তুই শুধু একবার বল, আমি ওকে দেখে নিব ভাইয়া। তেমন কিছু করতে হবে না, আমাকে যে মেরেছিল আমিও অনেক মার মেরেছিলাম, তাই আজকে ওরা আমাকে মারার জন্য এসেছে। তবে চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। ঠিক যে কতটুকু হবি তা তো দেখতেই পাচ্ছি। এখন একটা কাজ কর, কি কাজ বল তাহলে। কোনো মেয়ের জন্য মারামারি করেছিস তা এখন আমাকে বলবি। বিশ্বাস কর, আমি কারোর জন্য মারামারি করিনি। আচ্ছা করলাম, এখন তাহলে চল আমরা বাসায় ফিরে যাই। তাই করি। কিন্তু বাসায় গিয়ে বাবা মাকে কিভাবে জবাব দিব বলতে পারিস কি? তুই কেন জবাব দিতে যাবি? জবাব তো আমি দিব। যেই দিক, এখন চল বাসায় যাই আগে। ওরা বাসায় যেতে থাকে। অন্যদিকে জাফরের কাছে খবর চলে গিয়েছে ওর লোকদের মারা নিয়ে। কার এত বড় সাহস হলো আমার লোকদের মারছে? তা তো জানি না, কিন্তু বস এটুকু জানি ওই ছেলে এর আগেও আমাদের লোকদের মেরেছিল। এরপর আমাদের লোক প্রতিশোধ নিতে যাই, তখন ওই ছেলেটা অনেক
মারা মেরেছে ওদেরকে? কে ওই ছেলে আর কি করে? বস, এত কিছু তো এখনো জানতে পারেনি ওই ছেলের ব্যাপারে। তবে চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমরা সবটা জেনে নিয়ে যাব। ঠিক আছে, আমার কিন্তু সব তাড়াতাড়ি হওয়া চাই। হয়ে যাবে। এইদিকে আকাশকে ওর বাবা মা দেখেও বসে আছে সোফায়। আকাশের বাবা তো ইচ্ছে অনুযায়ী গালাগাল করতে থাকে, কিন্তু আকাশের মা কোনো কথাই বলেনি, কেননা শত হলেও ও ওদের ছেলে, সেজন্য। ঈশা, ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বল। কেন বাবা? ভাইয়া কি করেছে? এত কিছু করার পরেও বলছিস কি করেছে তোর ভাই? জিজ্ঞেস করতেছি, কারণ আমার ভাই আর যাই করুক না কেন বিনা কারণে কাউকে মারতে পারে না। যদিও ভাইয়া মারে কাউকে, তা হয়তো কোনো মেয়ে বাঁচাতে বা অন্যায়ের প্রতিবাদ করার জন্য। হয়েছে, বোন হয়ে ভাইয়ের জন্য সাফাই গাইতে হবে না। সত্যি বাবা, তুমি কিন্তু আমাকে মোটেও দেখতে পারো না। আমি তোকে দেখতে পারি, কিন্তু তোর যে ছলা চরিত্র তা আমি দেখতে পারি না। বাবা, এতে আমি কি করব? অন্যায় যে আমি মোটেও দেখতে পারি না। তাহলে তুই কেন আমার বিজনেস দেখছিস না? আমার বয়স বা কত হবে? এত তাড়াতাড়ি কিভাবে দেখব? তোকে সঠিক সময়ে বিয়ে করালে তো এতদিনে কয়েকটা বাচ্চার বাবা হয়ে যেতি। তাহলে কি আব্বু, আমি সত্যি বড় হয়ে গেছি? এতে কি কোনো সন্দেহ আছে? তাহলে একটা কাজ করো না আব্বু, কি কাজ শুনি? আমাকে বিয়ে করিয়ে দাও, তাহলে তো এই ঘরে বাচ্চা কাচ্চার অভাব হবে না। ওয়াও, তাহলে আমি তো ফুপ্পি হব। আর আমি দাদি হব। রাখো তোমাদের বউ ফুফি দাদি হওয়ার স্বপ্ন। তোর মতো অকর্মকে কোন মেয়ে বিয়ে করবে শুনি? তুমি জানো না আব্বু, কত মেয়ে আমার জন্য পাগল। তাছাড়া রাজকুমারী অপেক্ষা করতেছে তোমার ছেলের জন্য। তাহলে একটা দিন ওদের নিয়ে বাড়িতে আয়, সেই রাজকুমারীকে। হ্যাঁ ভাইয়া, তাই কর, নিয়ে আয় ওদের, আর দেখিয়ে দে তুইও পারিস। দেখবো কত কি পারিস তুই। ওদের সাইড কাটিয়ে আকাশ ওর রুমে চলে আসে। রাতের বেলায় রাশেদ কল দেয়। কল দেওয়ার একটু পরে আকাশ বের হতে যাবে, তখনই ঈশা দেখে জিজ্ঞেস করে, কি রে, কোথায় যাচ্ছিস তুই? এই তো সামনেই যাব, কিন্তু তুই এখনো ঘুমালি না কেন? ঘুম আসবে কি করে, এখন তো 11টা বাজে। 11টা বাজলে কি ঘুমানো যায় না? যা গিয়ে ঘুমা। আমি না হয় ঘুমাতে যাব, কিন্তু তুই যাবি কোথায়? আমি এই তো রাশেদের সাথে দেখা করতে যাব ওর বাসায়। এত রাতে যাওয়ার কি দরকার শুনি? বিশ্বাস কর, আমিও ওকে এই প্রশ্ন করেছিলাম, কিন্তু ও আমাকে বলে নেই, উল্টো তাড়াতাড়ি আসার জন্য বলেছে। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আর তোর জন্য কি আনতে হবে বল? বেশি কিছু না, আইসক্রিম, ফুচকা, চকলেট এগুলো নিয়ে আসবি। ঠিক আছে, নিয়ে আসবো, কিন্তু তুই কিন্তু এগুলো একদম কম খাবি, হয়তো একটা সময়ে দেখা যাবে তোর আর একটা দাঁতও থাকবে না, সবগুলো পোকা খেয়ে ফেলবে। তা নিয়ে তোকে ভাবতে হবে না, তোকে যা যা বলছি তা এখন গিয়ে নিয়ে আয়। আকাশ বেরিয়ে পড়ে রাশেদের বাড়িতে আসার জন্য। রাশেদের বাড়িতে কেন আসতে বলেছে তা কিন্তু আকাশ এখনো জানে না। তাই ধীরে ধীরে বাড়ির ভিতর ঢুকতে যাবে, ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এতে করে কেউ একজন, চোর চোর চোর, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, বাড়িতে চোর ঢুকেছে। ইরা 2 হাত দিয়ে চেপে ধরেছে আর চিৎকার করে সবাইকে ডাকার চেষ্টা করে চলেছে। কি করছেন কি? আপনি ছাড়ুন আমাকে, আমি কোনো চোর নয়, বুঝলেন? প্রথম সব চোর এই লোকটা কথাই বলে, তাই আমি একদম ছাড়ছি না। আপনি ছাড়বেন কি আমাকে, নাকি জোর দেখাবো? লজ্জা করে না? একটা মেয়ের উপরে জোর দেখাবেন বলতেছেন? আপনার সমস্যা কি বলুন তো? আমার কেন সমস্যা হবে? এখন তো আপনার সমস্যা হবে। শুধু একটু সময় অপেক্ষা করুন, তারপর দেখুন না কি হয়। এইদিকে ইরা চিৎকার শুনে রাশেদ আর বাকি কিছু মেয়ে আর ছেলে নিচে নেমে আসে। ওরা তো এরকম কিছু দেখবে আশা করেনি, কেননা ওরা দুজনেই শুয়ে আছে আর ইরা জড়িয়ে রেখেছে হাত দিয়ে, সাথে পা দিয়েও ধরে রেখেছে। এমনভাবে ধরেছে যে আকাশের মুখটাও এখনো দেখা যাচ্ছে না। তাই ওরা এসে এরকম অবস্থা দেখে সবাই যে যার মতো লাঠি নিয়ে এসে দাঁড়ায়। এখন শুধু ইরা উঠলেই ওরা মারামারি শুরু করে দিবে, এরকম পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। ইরা যেই উঠতে যাবে ওরাও এসেছে মারার জন্য। এদিকে আকাশ তো প্রথমবারেই 3 থেকে 4টা বাড়ি খায়।
কয়েকটা মেয়ের হাতে ছেলেরা মারতে যাবে, তখন রাশেদ দেখতে পেয়ে গিয়ে মাটির ওপর থেকে উঠিয়ে নেয়। এই তোরা কি করছিস এইগুলো? কেন, কি করেছি আমরা? রাশেদ ভাইয়া, সত্যি আমরা কি করেছি বলুন? তোরা ওকে কেন মারতেছ? বাড়ি উনি তো চুরি করতে এসেছে, তাই তো আমরা ওনাকে মারার জন্য। কে বলেছে ও চোর? কে আর বলবে, ইরা বলেছে। ইরা কে? আমার বান্ধবী। আমার একা একা ভয় করবে বলে ওকে নিয়ে এসেছি আসার সময়। তা সে এখন কোথায়? ওর হাতে একটু কেটে গিয়েছে, তাই রুমে পাঠিয়ে দিয়েছি। ও আমার বেস্ট ফ্রেন্ড, ওকে আমি আসতে বলেছিলাম। কিন্তু আকাশ, তোকে কি বলবো বল? তুই কেন এইভাবে আসতে গেলি? মেন গেট দিয়ে আসলেই তো পারতি। আরে আমি ভেবেছিলাম লুকিয়ে এসে তোকে সারপ্রাইজ দিব, কিন্তু এখানে এসে তো আমি এখন নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ও মা গো, কি মারটাই না মেরেছে। এই যে ভাইয়া, মেয়েদের হাতের মারে শক্তি নেই, তাই শুধু শুধু এরকমটা করবেন না। কে বলেছে তোমাদের হাতে শক্তি নেই? সেটাই তো, মেয়েদের হাতে শক্তি না থাকলে যখন থাপ্পড় দেয় তাহলে তখন এত ব্যথা লাগে কেন? সেটা তো আমারও প্রশ্ন। আমি তো নিজেও জানি না ভাইয়া। আচ্ছা, যা হওয়ার হয়েছে। আকাশ, তোর কোথাও তেমন কিছু বেশি লাগেনি তো? রক্ত বের হয়নি তো আবার? তেমন কিছু হয়নি, তবে কিছু কিছু জায়গায় লাল আর অনেকটা ফুলে গিয়েছে। সত্যি বন্ধু, আমার জন্য তোকে আজকে কতটা অপমান সহ্য করতে হয়েছে। শালা, সবটা বাদ দিয়ে এটা বল আমাকে কেন ডেকেছিস? সবই বলবো তোকে, আগে আমার সাথে ভিতরে আয়। এখানে তুই অত মার খোয়াইছিস তা জানি না, ভিতরে নিয়ে গিয়ে আর কি খোয়াস? চিন্তা করিস না, তোর জন্য ভিতরে বিরিয়ানি রান্না করছে আম্মু। কি বলিস? আন্টি বিরিয়ানি রান্না করেছে? তাহলে আর দেরি করছি কেন? চল আমি যাই তাহলে খেতে। তোর যদি এখানে থাকার ইচ্ছে থাকে তুই থাক, আমি তো চললাম। সত্যি তোকে বোঝাও মুশকিল। এখন এই মারের দাগ কিভাবে মুছে যাবে? যদি ভিতরে বা বাসায় যাওয়ার পর কেউ যদি দেখতে পারে আমার এই অবস্থা, তাহলে তো আমার আর রক্ষে নেই। বাবা এমনিতেই আমার এইসব মারামারি দেখতে পারে না, তার উপর এখন তোর জন্য আমার এই অবস্থা। বাসায় যাওয়ার পর জানি না আব্বু আমার সাথে কি করে। আচ্ছা, তোর জন্য যে মেয়েটার এই অবস্থা হয়েছে ওই মেয়েকে বলবো তোকে গরম সেক দিয়ে দেওয়ার জন্য। মেয়েটা কি রাজি হবে? রাজি না হয়ে যাবে কোথায়? আয় তুই আমার সাথে। ভিতরে যাওয়ার পর ইরাকে দেখতে পায়। ইরা তো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। কি ব্যাপার, এই লোকটা কে? দেখছিস, এখন আমাকে চিনতে পারছে না। আমার এত বড় সর্বনাশ করে। আমি কি করলাম আপনার? আমি তো তেমন কিছুই করিনি। দোস্ত, তোর জন্য আমরা ওনাকে চোর ভেবে মেরেছি। তাহলে এখন আমি কি করব? বেশি কিছু না, ওনাকে একটু গরম পানির সেক দিয়ে দিতে পারবি? আমি কেন সেক দিব? বারে, তোর জন্য ওনাকে আমরা শুধু শুধু মেরেছি, তাই এখন তুই ওনাকে সেবা করে সুস্থ করে তুলবি। ওনার মতো বখাটে ছেলেকে আমি সেবা করব না, এটা তো হতেই পারে না। আমি মরে যাব, তবুও এই বখাটে ছেলেকে সেবা তো দূরের কথা, আমি ওকে সহ্যই করতে পারবো না। কেন, কি করেছে উনি? দেখতে তো উনি অনেক সুন্দর আর হ্যান্ডসাম, ওনার সাথে তো বিছানায়। ওই তুই চুপ থাক শালি, যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। তুই একটুও কি লজ্জা শরম কি নেই? একটুও হচ্ছে না। ওনার মতো ছেলেকে যদি। দেখ, আমি পারবো না ওনার সেবা করতে। তোর যদি এতই দরদ লাগে তুই গিয়ে কর। ঠিক আছে, আমি ওনার সেবা করব, আপনি আমার সাথে আসুন, আমি না হয় আপনাকে গরম সেক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলুন তাহলে। এরা তো ওর পথে হাঁটা ধরলো। অন্যদিকে আকাশ কি আর করবে, রাতের বেলায় খাবার খেয়ে রাশেদের রুমে আসে। তখনই ওই মেয়েটাও ছিল ওখানে। একই, আপনি একা একা আসতে গেলেন কেন? ও মা, একা আসবো না, কাউকে সাথে করে নিয়ে আসবো নাকি? আমরা দুজন একটা রুমে, তাছাড়া আপনি দরজা রেখেছেন বদ্ধ করে। কেউ যদি এই পরিস্থিতি বুঝতে পারে তাহলে কি ভাববে আমার আর আপনার সম্পর্কে? তার কি আপনার কোনো আইডিয়া আছে? সত্যি আমি তো এটা ভেবে দেখিনি। আচ্ছা, আপনার পিঠে আমি এটা লাগিয়ে দিচ্ছি, তারপর না হয় দরজা খুলে দিব। এদিকে মেয়েটি তো নিজের কাজ করে চলেছে। অন্যদিকে রাশেদ ইরার কাছে যায়। আসতে পারি? আরে আপনার বাড়ি, আর আপনি কেন অনুমতি নিচ্ছেন? না মানে থাক সেসব কথা। তা আপনার বান্ধবী কোথায়?
ওই তো ওই বখাটের ছেলেটার কাছে গিয়েছে। দেখুন, আপনি এই বাড়িতে আর একজনের মেহমান হয়ে এসেছেন, তার উপর অপরিচিত। যদি আপনি আমার পরিচিত বা আত্মীয় হতেন না, আকাশকে এইভাবে বখাটে বলার জন্য আমি হয়তো তার শরীরে হাত তুলতে দ্বিধাবোধ করতাম না। দেখুন ভাইয়া, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন। অপমান না, একটিবার দেখেছেন আপনার বোকামির জন্য ওকে ওরা কিভাবে মেরেছে। ওর বাবা যদি জানতে পারে তাহলে আপনার কি হাল করবে তা আমি নিজেও জানি না। কেন? ওর বাবা কে শুনি? ওর বাবা বিশিষ্ট বিজনেসম্যান শাহজাহান চৌধুরী, চৌধুরী গ্রুপের মালিক। কি? এই ছেলেটা এত বড় লোক ঘরের ছেলে, কিন্তু থাকে তো একদম চোরের মতো আর চলে ফকিরের মতো। দেখুন, আপনি কিন্তু আবারও না মানে ওনাকে দেখে তো সেসব কিছু মনে হয় না। ও নিজের টাকা নিয়ে তেমন একটা অহংকার করে না, সবসময় খুব সাদাসিধেভাবে চলতে চেষ্টা করে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? বলছিলাম কি, আপনি যদি ওর শরীরে একটু সেক দিয়ে দিতেন তাহলে ওর হয়তো আপনার উপর থেকে রাগ কিছুটা কমে যেত। লাবণী তো দিচ্ছে, তাহলে আবার আমি কেন? ও তো গিয়েছে, অনেকক্ষণ হয়েছে, তাই প্লিজ আপনি এবার যান। ঠিক আছে, যাচ্ছি। এদিকে ইরাও ওই রুমের দিকে যাচ্ছে, অন্যদিকে লাবণী ও দরজা খুলে। তখন ইরা ও লাবণী একজন আরেকজনের সামনাসামনি পড়ে যায়। দরজা খুলতেই, এতি তুই দরজা বন্ধ করলি কেন? কি করব, একটু চান্স নিচ্ছিলাম আর কি। কিন্তু শালার ব্যাটা তো একটুও পাত্তা দিল না, উল্টো আমাকে বলে দরজা খুলে দেওয়ার জন্য, নয়তো কারা নাকি কি বলবে। আচ্ছা তুই সর, আমাকে কাজ করতে দে। তুই কি কাজ করবি এখানে? কি কাজ আর করব? তুই এতক্ষণ ধরে যা যা করলি তাই করব। তাহলে কি তুইও ওনার সাথে? আমি ওনার সাথে কি? কিছু না। লাবণী তো লজ্জা পেয়ে চলে যায়। এইদিকে ইরার মাথায় তো কিছুই ঢুকছে না, তাই ইরা রুমের ভিতর যায়। ওখানে দেখে আকাশ পিঠ উপর করে শুয়ে আছে, আর পিঠের রুমাল দেওয়া, কিছু কিছু জায়গায় একটু একটু লাল হয়ে আছে। তাই আফসোস নিয়ে আকাশের পাশে বসে আর রুমাল হাতে নিয়ে পানিতে ভিজায়, আবার পিঠে এনে দেয়। এভাবে 1 ঘন্টা যাবৎ যাওয়ার পর, আরে বারবার একটা জায়গায় না দিয়ে পাশে যে জায়গাগুলো আছে ওখানে দিন। ওই শালার বেটা, আমি কি তোর বউ নাকি? কি হলো, পাশের জায়গাগুলো তো দিন। ইরা আর কোনো উপায় না পেয়ে দিতে থাকে। এভাবে অনেক রাত পর্যন্ত দিতে দিতে ইরার ঘুম চলে আসে, তাই আকাশের বুকে শুয়ে পড়ে। এখন হয়তো অনেকে বলবেন আকাশের তো পিঠ ছিল উল্টো, তাহলে ইরা বুকে শুলো কি করে? আসলে সে দিতে দিতে আকাশ তো ঘুমিয়ে পড়ছিল, তাই ঘুমের ভিতর ঠিকভাবে শুয়ে পড়ে। আর ইরা তো ঘুমের জন্য তাকাতে পারছে না ঠিকভাবে, তাই ইরা কোথায় কিভাবে ঘুমাচ্ছে তা একটি বারের জন্য খেয়াল না করে ঘুমিয়ে পড়ে। রাতের বেলায় কি কি হয়েছে তা আবার কেউ জানতে যায়নি, কেননা আমি নিজেও জানি না কি কি হয়েছে, কেননা আমি তো তখন ঘুমিয়েছিলাম, সেজন্য আমি নিজেও ঠিক জানি না। কিন্তু যাই হয়েছে অনেক ভালো হয়েছে, কেননা না থাক, আপনাদের আর জানতে হবে না। সকালবেলা রাশেদ আকাশকে দেখার জন্য আসে, সাথে লাবণীও, তার সাথে বাকিরাও আসে। ওরা এসে ওদের দুজনকে এইভাবে দেখতে পাবে কেউ কল্পনাও করতে পারেনি। লাবণী তো রাগে রাগে ফেটে যাচ্ছে, কিন্তু ইরা ও আকাশ তো এখনো ঘুমাচ্ছে। আমি ওদের ডেকে দিচ্ছি। আরে লাগবে না, ওরা যেভাবে আছে সেভাবে থাকুক। কি বলছিস তুই? ওরা বিবাহিত ছাড়া এভাবে শুয়ে থাকতে পারে না? ওরা তো এইভাবে এখন ঘুমায়নি, না জানি কি হয়েছে রাতে ওদের মাঝে। আচ্ছা, ওরা ঘুম থেকে উঠে ওদের ব্যাপারটা বুঝে নিবে। এখন আমরা নিজেরা খেতে যাই, চলো। ঠিক আছে। এইদিকে আকাশ বাড়িতে ফিরেনি বলে ঈশা কল দিয়ে যাচ্ছে, কিন্তু ইরা ভুল করে আকাশের মোবাইলে আসা কল রিসিভ করে বসে, কেননা দুজনেই মোবাইলের রিংটোন একই ছিল। ইরা রিসিভ করে। হ্যালো ভাইয়া, কোথায় তুই? কে বলছেন? আপনি যেই হন না কেন, আপনি কে? আর ভাইয়ার ফোন আপনার হাতে কেন? আমি আর তোমার ভাই একসাথে শুয়ে আছি। ও তো ঘুমাচ্ছে, তাই আমি কলটা রিসিভ করেছি। কি, আপনার মাথা কি ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে, মনে হচ্ছে
তোমার মাথায় সমস্যা আছে, তাই আমাদের ডিস্টার্ব না করে ঘুমোতে দাও। দেখুন, ভালো হবে না বলছি। আপনি নিশ্চয়ই ভাইয়ের ফোন চুরি করেছেন। আমাকে দেখে কি তোমার চোর মনে হয়? কিছুটা তো হয়। কথাগুলো ফোন কেটে দেয়। এইদিকে ঈশা তো ভাবতে থাকে, অন্যদিকে আকাশ তো ঘুমাচ্ছে। এরা মনে করেছিল স্বপ্ন দেখতেছে, তাই আরো বেশি কিছু জড়িয়ে ধরার 1 মিনিট পর বুঝতে পারে এটা তো স্বপ্ন না, সত্যি। তাই একটা লাফ দিয়ে বুকের উপর থেকে উঠে বিছানা থেকে নেমে যায় আর নিজের রুমে দৌড়ে চলে আসে। এবার 30 মিনিট পর ঈশার কলে ঘুম ভাঙে। ঈশা তো যা ইচ্ছে তাই বলে গেল, তা আপনাদের পরে জানাবো। এখন ওরা তো ওদের এই ভাবে দেখে ফেলেছে, তাই ওরা ওই ইরাকে নিয়ে মজা করতে ব্যস্ত। ফ্রেশ হয়ে ওরা দুজনেই নাস্তা খেতে যখন নিচে নামে। কিরে, ঘুম কেমন হলো? আর ব্যথা কি সরেছে? ব্যথা তো সেরেছে। আর শুন, তোকে যা বলার ছিল। তা বল, কি কথা? রাতে মনে হয়েছিল কেউ একজন আমার বুকে শুয়েছিল, কিন্তু সকালে উঠে আর কাউকে পেলাম না। ব্যাপারটা কি বলতো? কথাগুলো শুনে ইরার তো যাই অবস্থা। যখন বুঝতে পেরেছে আকাশের কিছু মনে নেই, তখন গিয়ে ইরা একটু শান্তি পায়। থাক না, যখন আপনার কিছু মনে নেই তখন কি দরকার আর মনে করার জন্য? কি বলেন, এত কিছু হয়ে গেল আর বলতেছেন আমি মনে করব না? করবেন না। আচ্ছা, কাউকে কিছু মনে করতে হবে না। সবাই এখন তাহলে খেয়ে বাসায় যা। আমাকে যে তাড়াতাড়ি করে যেতে হবে, ঈশা কল দিয়েছে। আমি তাহলে যাই রে। ঠিক আছে, সাবধানে যাস। আকাশ তো বেরিয়ে পড়ে, এর মাঝে ইরাও বেরিয়ে পড়ে। আকাশ ওর বাড়ির কাছে যাওয়ার পর দেখে একটা ছেলেকে কতগুলো ছেলে মারছে, তাই ওদের কাছে যায়। কি ব্যাপার তোমার, আর ওকে এইভাবে কেন মারতেছেন? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? দিতে হবে। তুই কে রে যে তোকে কৈফিয়ত দিতে যাব? এই তুই বল, কি হয়েছে? ভাই, আমি যখন এখান দিয়ে আসছিলাম তখন এর সাথে ধাক্কা লাগে। ওখান থেকে ওই লোকটা ওদের বন্ধুদের খবর দেয়, আর ওরা এখন আমাকে এখানে। কি রে, সামান্য ধাক্কা নিয়ে তোরা এত কিছু শুরু করে দিলি? দেখ, তোর সাথে আমাদের কোনো কিছু নেই। তুই চুপচাপ এখান থেকে চলে যা তুই। এদিকে আকাশ তো কোনো কথা শুনছে না, তাই ওদের মধ্যে মারামারি হতে থাকে। এতে কিছু মুরব্বি টাইপের লোক দেখে ফেলে, আর সাথে ইরাও। ওই ছেলেগুলো জীবনও ভালো হবে না। কথায় কথায় ওরা মারামারি শুরু করে দেয়। এদের জ্বালাই তো পাড়ায় থাকাই মুশকিল। এরা দিন দিন এতটা বকাতে হচ্ছে না, জানি এদের বাবা মা এদের কিভাবে সহ্য করে যাচ্ছে। আচ্ছা, এটা ওদের ব্যাপার। এখানে থাকলে দেখা যাচ্ছে ওদের মারের জন্য আমাদের না মার খেয়ে হয়। ওনারা তো ওনাদের কথা বলতে ব্যস্ত। এইদিকে ইরা তো কি করবে কিছু বুঝে উঠতে পারছে না, কেননা পাড়াতে সবাই ওকে বখাটে বলেই যাচ্ছে। মারামারি মাঝে আকাশ তো ইরাকে দেখে থেমে যায়, আর ইরাও ওখান থেকে চলে যায়। একটু পরেই আকাশ যখন বাসায় ঢুকে, তখনই ঈশা মারের জায়গাগুলোতে কেমিক্যাল দিয়ে দিচ্ছে। আকাশ যে ব্যথা পাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। ঈশা, ব্যথা পাচ্ছি তো আমি। তুই ব্যথা পেলে আমার কি? সারাদিন শুধু মারামারি করে বেড়াস, আর আমাকে কিনা এখন বলতেছিস ব্যথা পাস? এই তো যখন তোর সমস্যা, তাহলে কেন এইভাবে বারবার মারামারি করিস বল তো? আমি কি ইচ্ছে করে করি নাকি? তাহলে তুই কি ছোট বাচ্চা যে তোর হাতে সবাই জোর করে করবে? আচ্ছা বাদ দে তো, এখন আমাকে ঘুমাতে দে। এমনিতেও তো ঘুমাতে পারি নেই। তা পারবি কি করে? পাশে মেয়ে নিয়ে ঘুমালে কি আর ঘুম আসে? বোন হয়েও তোকে এইসব কথা বলতে হচ্ছে। লজ্জায় তো আমার মুখটা একদম শেষ। ওই, তোর বয়স হয়েছে কতটুকু যে তুই এত কিছু বুঝবি? এখন যা, ঘুমিয়ে পড়। আমি কেন ঘুমাবো? আমাকে কলেজ যেতে হবে। আর তোর এই তো ইচ্ছে হলে তুই না ঘুমিয়ে ভার্সিটিতে তো যেতে পারিস। বেশি পাকা হয়ে গিয়েছিস তুই, তোর তো একটা ব্যবস্থা করতেই হয়। ঈশা চলে যায়। ও যাওয়ার পর আকাশ লম্বা একটা ঘুম দিয়ে বিকালে যায় ভার্সিটিতে। ওখানে গিয়ে দেখে তেমন কেউ নেই, তাই একটা ফুল গাছের নিচে বসে আছে। কিছুক্ষণ পর ওখানে একে একে কয়েকটা গাড়ি আসে। ওরা এসেই চারদিকে দেখতে থাকে।
আকাশের কাছে ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং লেগেছিল, তাই লুকিয়ে দেখতে থাকে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর ওরা আবার গাড়িতে গিয়ে বসে, আর ওরা যাওয়ার পর আকাশের তো অনেক আফসোস হয়, তাই ওখানেই কিছুক্ষণ থেকে বাসায় আসে। বাসায় আসার পর ওর আব্বু প্রতিদিনের রুটিনের মতো আজকেও তার ব্যতিক্রম হয়। তোকে যে আমি কিছু বলেছি সেদিকে কি খেয়াল আছে তোর? আছে। আমি যে এখনো ছোট, সেদিকে তোমার কি কোনো খেয়াল আছে? তুই যদি ছোট হোস তাহলে আমি কি? আমাকে যদি এত বড় মনে হচ্ছে তাহলে বিয়ে কেন দিয়ে দিচ্ছেন না? তোর কি একটু লজ্জা বলতে কিছু নেই? পাড়ায় সারাদিন মারামারি করে বেড়াস, আর তোর কাছে কোন বাবা মেয়ে তুলে দেবে? আমি তো সবটা জেনে মোটেও চুপ করে থাকতে পারবো না। জেনে শুনে একটা মেয়ের ক্ষতি তো হতে দিতে পারি না। সত্যি কি আমি তোমার ছেলে বাবা? তুই আমার ছেলে হলেও আমি তোর বাবা না, বুঝলি? তোর মতো একটা অকর্ম আমার ছেলে, তা তো বলতেও আমার লজ্জা হচ্ছে। কত করে বলেছি আমার ব্যবস্থাটা একটু দেখ, কিন্তু কে শুনে কার কথা? বাবা, তুমি কিন্তু একটা কাজ করতে পারো। কি কাজ? তুমি ভাইয়ার বিয়ে দিয়ে দাও। তা বিয়ে দিলে কি ও ঠিক হবে? অবশ্যই হবে বাবা। কিভাবে ঠিক হবে শুনি? আমি এরকম অনেক দেখেছি বাবা, ছেলেরা বাবা মায়ের কথা না শুনলেও বইয়ের কথা ঠিকই শোনে। তোকে এই কথা কে বলেছে? কে আর বলবে, আমি তো সব কিছু নিজের চোখে দেখতেছি। কি দেখতেছিস তুই? এই তো তুমি মায়ের কথায় ওঠো আর বসো, মা যা করতে বলে তাই করো। ঈশা কথা শুনে ওর মা আর ভাই দুজনে হেসে দেয়, কিন্তু ঈশার বাবা কিছুটা লজ্জা পায়। ঠিক বলছিস তুই, ওকে একটা বিয়ে করিয়ে দিই, তাহলে যদি বউয়ের কথাই ঠিক হয়। কিন্তু ওকে বিয়ে করার জন্য মেয়ে পাবো কোথায়? মেয়ে তো তোমাদের খুঁজতে হবে না, মেয়ে তো নিজেই এসে ভাইয়ার কাছে ধরা দিয়েছে। মানে ঠিক বুঝলাম না আমি। ভাইয়াকে জিজ্ঞেস করো, বাকিটা ভাইয়া তোমাকে বলবে, তাই না রে ভাই? আমি কি বলবো? আমি কিছু জানি নাকি? সত্যি কি তুই কিছু জানিস না? কই না তো। তোকে আমি কল করেছিলাম, তখন একটা মেয়ে কল রিসিভ করেছিল। তা ওই মেয়েটি কে ছিল রে? বিশ্বাস করবন, আমার কাছে কোনো মেয়ে ছিল না। তাহলে আমি তখন কার সাথে কথা বলছিলাম? সেটা তুই ভালো বুঝিস। আমাকে এখন ঘুমাতে হবে, তুই তোর কাজে যা। ঈশা চলে যায় ওর কাজে। কিছুদিন পর আকাশ আসে ভার্সিটিতে। ওখানেই ইরা আসে, সাথে ওই মেয়েটিও আসে। ওরা কথা বলছিল আর কি যেন খাচ্ছিল। তখন ইরার কিছু একটা খাওয়ার জন্য বমি বমি ভাব আসছিল, তাই ওয়াশরুমে চলে যায়। এইদিকে মেয়েটি বাহিরে দাঁড়িয়ে দেখতে থাকে। আকাশ প্রশ্ন করতে যাবে, কিন্তু কিছু বলল না, কারণ ওই দিকটাই মেয়েদের ওয়াশরুম, তাই এই দিকে ছেলেদের আসা বারণ। এইদিকেই ইরা বের হতে, শোন, আমার মনে হয় তোর একবার ডক্টর দেখাতে হবে। আরে কেন দেখাবো ডক্টর আমি? কেন দেখাবি মানে? তুই কি কিছু ভুলে গিয়েছিস? আর আমি যা ভাবতেছি তা না হয়ে যায়? কি আবল তাবল বলছিস? আবল তাবল না রে, আমি ঠিকই বলেছি। ওই রাতে তুই আর আকাশ কি অবস্থায় ছিলি তা আমি জানি। না জানি তোদের দুজনের মধ্যে কি কি হয়েছে। আমি বলছিলাম কি, এই সময় তোর বমি আসা ভালো লক্ষণ না, মায়ের কাছে শুনেছি। দেখ, তুই যা বুঝতে চেয়েছিস তেমন কিছুই হয়নি। আর আমার যে ওই রকম কিছু হয়েছে তা আমি বিশ্বাস করি না। তাছাড়া আকাশের কোনো কিছু মনে নেই, এবং রাতে আমি যে ওর রুমে ছিলাম সেটাও আকাশ জানে না। আর আমাদের মাঝে তেমন কিছু হয়নি। দেখ, আমার যা জানানোর ছিল তা তো আমি বলে দিয়েছি। এবার বাকিটা তোর ইচ্ছে। পরে যদি বড় কোনো সমস্যা না হয় সেজন্য আগে থেকে একটু সাবধানতা অবলম্বন করলে সমস্যা কি বল? যখন কিছু হয়নি তখন কেন এত কিছু করতে যাব? আমার যা বলার বলে দিয়েছি, বাকিটা এখন তোর ইচ্ছে। অনেক কিছু বলেছিস, এখন চল বাসায় যাব। মাথাটাও কেমন একটা ব্যথা করতেছে। আচ্ছা চল। ওরা দুজনে ওখান থেকে চলে যায়। ওরা যাওয়ার পর ওই দিনের ছেলেগুলো আজকে আবার আসে এখানে, তাই আকাশ ওদের কাছে যায়। কি ব্যাপার, আপনারা এখানে কেন? আমরা এখানে কেন না? কি এখন তোকে বলতে হবে? হবে। তুই কে হে যে তোকে বলতে হবে? আমি কে তা পরে জানতে পারবেন। এখন আমি যা জিজ্ঞেস করতেছি তা উত্তর দেন। যদি না দেই? এখানে তাহলে
তোদের এক এক করে মারতে থাকবো? ওই তাই নাকি? তাই। কথা শেষ না করেই মারামারি শুরু করে দেয়। এভাবে কিছুক্ষণ ধরে ওদের মারামারি শুরু হতে থাকে। অনেকক্ষণ হওয়ার পর ছেলেগুলো মার খেয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর আকাশ যখন বাড়িতে যায়, দেখে বাড়িতে কিছু ডক্টর দেখতে পায়। তাই ওনাদের সাথে কথা না বলে ওর বাবা মা ওর রুমে যায়। ওখানে গিয়ে দেখে ওর বাবা বিছানায় শুয়ে আছে আর মা পাশে বসে কান্না করতেছে, আর ঈশাও সেম ভাবে কান্না করতেছে। এই সব দেখে প্রশ্ন করতে যাবে। এই সব কি মা, তোমরা এভাবে কান্না করছো কেন? আর বাবার কি হয়েছে? ভাইয়া, বাবার হার্ট অ্যাটাক করেছে আর ডাক্তার বলেছে আব্বুকে একদম রেস্টে থাকার জন্য। তাহলে তো ভালো, আব্বু রেস্টে থাকুক কয়েক মাস। কিন্তু তাহলে কোম্পানির দেখাশোনা করবে কি? সেটাও তো কথা, ম্যানেজারকে বললে পারবে না? কি এখন কি আমি ম্যানেজার হাতে কোম্পানি তুলে দেবো নাকি? তাহলে তুমি এখন কি চাও বাবা? আমার যে অবস্থা, আমি কয়দিন আর বাঁচবো তাই তো জানি না। আর সেই জন্য আমি চাই আমি বেঁচে থাকতে তুই একটা বিয়ে করে আমার বিজনেসটা সামলিয়ে নে। কিন্তু বাবা, একসাথে দুটো কাজ করব কিভাবে? কেন সম্ভব না? বিজনেস তো সামলাতে পারবি, আর বৌমা তো বাড়িতেই থাকবে, তাহলে আর সমস্যা কি? তাছাড়া আমি শেষমেশ নিজের নাতি নাতনির মুখ কি দেখতে পারবো না? ঠিক আছে, তুমি যখন এটাই চাচ্ছ তাহলে তাই হবে। তুমি সবটা ব্যবস্থা করো। ঠিক আছে, তাই করব। তুই তাহলে রুমে যা। আকাশ রুমে যাওয়ার পর ঈশা ওর বাবা মা একটা হাসি দেয় ওনাদের প্ল্যান সাকসেস হওয়ার জন্য। আপনারা তো অনেকে বুঝতে পারছে না আসলে কি হয়েছে এখানে। ওনারা প্ল্যান করে আকাশকে বিজনেস আর বিয়ে করিয়ে দেওয়ার জন্য এত কিছু করায়। যাক, আকাশ তাহলে কোনো কিছু বুঝতে পারেনি। হ্যাঁ বাবা, এবার গিয়ে আমাদের প্ল্যানটা কাজে দিয়েছে। এখন আমাদের এই নাটক কয়দিন চালিয়ে যেতে হবে, কারণ ও যদি বুঝতে পারে তাহলে তো সমস্যা। ঠিক বলেছো মা, তাহলে আমরা কয়েকদিন চালিয়ে যাব, ততদিনে তোমরা মেয়ে দেখো। আচ্ছা, ওর কোনো পছন্দের মেয়ে আছে কি না তা তো আগে জানা দরকার। না মা, ভাইয়ার তেমন কিছু নেই, তাই তোমরা মেয়ে দেখতে পারো। আমার বান্ধবীর একটা মেয়ে আছে, আমি একটিবার তাহলে ওর সাথে কথা বলে দেখি। তাই করো তাহলে। এদিকে ওনারা তো আকাশের জন্য মেয়ে দেখা আর বিজনেসের দেখার সব কিছু করতে থাকে। এভাবে 7 দিন চলে যায়। আকাশ এখন মোটামুটি ব্যবসায় দেখাশোনা করে। কোনো সমস্যা হলে ওর বাবাকে কল দিয়ে জানিয়ে দেয়। এভাবে আরও কয়েকদিন যেতে থাকে। আকাশের মা ওর জন্য মোটামুটি মেয়ে পছন্দ করে ফেলে। তাই আজকে উনি ঈশাকে আর আকাশের বাবাকে নিয়ে যাবে মেয়ে দেখার জন্য, কিন্তু আকাশ মোটেও জানে না এই সব ব্যাপারে। তাই ওনারা বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওনারা একটা বাড়িতে আসে। বাড়িটা আগে থেকে সাজানো ছিল, তাই ওনারা আসা মাত্রই আকাশের মা গিয়ে ওনার বান্ধবীকে জড়িয়ে ধরে। এভাবে ওনারা প্রায় 2 ঘন্টা কথা বলতে থাকে। মা, আমি তাহলে বাড়িটা ঘুরে দেখি। আচ্ছা, দেখ তাহলে। এদিকে ঈশা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। কেননা আপনারা তো বুঝতে পারছেন, 2 জন মহিলা যখন অনেক দিন পর কথা বলে তখন তাদের কথা শেষ হতে কত সময় যে লাগে তা তো আপনারা মোটামুটি সবই জানেন। সেজন্য ঈশাকে পাঠিয়ে দিলাম বাড়িটা দেখার জন্য। ঈশা তো বাড়ি দেখতে ব্যস্ত। বাড়ি দেখার মধ্যে দিয়ে ছাদে যায় আর কিছুক্ষণ ওখানে সময় কাটাতে থাকে। কেননা ঈশার বাড়ির মতো এখানেও ছাদের মধ্যে নানা রকমের ফুলের গাছ আছে, তাই সবটা উপভোগ করতে থাকে। এদিকে ঈশার মায়ের বান্ধবীর মেয়ে চলে এসেছে, তাই ওনারা নিচে কথা বলতে থাকে। মেয়েটিও আন্টি ভেবে কথা বলতে থাকে, কিন্তু মেয়েটি এখনো জানে না আসলে ওনারা এখানে কেন এসেছে। অনেকক্ষণ কথা বলে দুপুরে খেয়ে ঈশা ও ওর বাবা মা চলে আসে ওখান থেকে। গাড়িতে ওনারা বসে আছে, সাথে নিজেদের মধ্যে কথা বলতেছে। মেয়ে পছন্দ হয়েছে কি তোমাদের? মেয়ে আমাদের এত পছন্দ হয়েছে যা বলার বাহিরে। আন্টি যেমন মিশুক, ওনার মেয়েও তেমন, তবে ভাইয়ার সাথে কিন্তু দারুণ মানাবে। আচ্ছা, আমি বলছিলাম কি আমরা কয়েকটা মেয়ে দেখে রাখি। কেন, তোমার কি মেয়ে পছন্দ হয়নি? মেয়ে তো পছন্দ হয়েছে, তাছাড়া ছেলের যে পছন্দ হবে তাই তো জানি না ঠিক মতো। ওর যদি এই মেয়ে পছন্দ না করে তখন তো আবার আমাদের মেয়ে দেখতে হবে। তাই আমি বলছিলাম কি আরও কয়েকটা দেখে রাখার জন্য। তার আর দরকার হবে না, আমরা 2 জনে যখন পছন্দ করেছি তখন আকাশেরও পছন্দ হবে।
তাই তোমাকে এই নিয়ে আর কথা বলতে হবে না। ঠিক আছে। সত্যি আব্বু, বিয়ের পর ছেলেরা যে তাদের বইয়ের কথা মতো চলে তা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। ঈশার এমন হাসিতে ওর মা হেসে দেয় আর আকাশের বাবা তখন লজ্জায় মাথা নিচু করে রেখেছে। রাতের বেলায় যখন আকাশ আসে তখন ওর বাবা মা আসে আকাশের রুমে। সবাইকে একসাথে দেখে বুঝতে পেরেছে কিছু একটা তো হবে এখানে। কি ব্যাপার, সবাই একসাথে কেন? আমরা তো এমনিতেই এসেছি তোর খোঁজ নেওয়ার জন্য। দেখো মা, কাজের কথা বলো। কাল অফ, সেজন্য ঘুমাবো। তোর কি বেশি কষ্ট হচ্ছে? তা হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে সব দায়িত্ব তোর উপর তো, সেই জন্য বললাম। না বাবা, আমার কোনো সমস্যা হচ্ছে না। তাছাড়া তোমার বয়স হয়েছে, সেজন্য তোমার তো এখন রেস্ট নেওয়ার দরকার। আমার এই ভুল হয়েছে, তোমাকে আরো আগে রেস্টে পাঠানোর দরকার ছিল। আরে এভাবে বলিস না, তাছাড়া তুই ঠিক থাকলেই হবে। এখন তাহলে আমি আসি, তুই ঘুমা। যে কথাটা বলার জন্য এসেছি ওই কথাটাও তো বলো। বাবা মা কোন কথার কথা বলছে? আমরা তোর জন্য একটা মেয়ে দেখেছিলাম, আমাদের অনেক পছন্দ হয়েছে, তাই আমরা চাই তুই ওই মেয়ের সাথে দেখা কর আর তোদের মধ্যে কথাবার্তা সেরে নে। আমার হাতে সময় নেই, তোমরা দেখেছেন এতেই হবে। ঠিক বলেছিস ভাইয়া, একসাথে বিয়ে করে বইয়ের মুখ দেখিস। অনেক বড় হয়ে গেছিস মনে হচ্ছে। দেখ ভাইয়া, ভালো হবে না কিন্তু। তাহলে এখন যা এখান থেকে, আমাকে ঘুমাতে দে। রাতের খাবার তো খাবি ভাইয়া। ক্ষুধা নেই। আমরা কি তাহলে বিয়ের কথাবার্তা নিয়ে কি এগোবো? তোমাদের যা ভালো মনে হয়। আচ্ছা তুই ঘুমা। ওনারা চলে যায় সকাল 11টায় ঘুম থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসে পার্কে। ওখানে বসে বসে গল্প করছিল, তার সাথে মেয়ে দেখতেছিল। ওই তুই না একটু আগে বললি তোর জন্য আঙ্কেল আন্টি মেয়ে দেখছে, তাহলে এখন অন্য মেয়ের দিকে এইভাবে কেন তাকিয়ে আছিস? তাহলে কি করব বল, এরা তো কম সুন্দর না। তাহলে আঙ্কেল আন্টিকে বলে এখান থেকে একটাকে সিলেক্ট করে নে। দরকার নেই, এমনিতেই কথা দিয়েছি, নয়তো ভেবে দেখতাম। এদের কথার মাঝেই আরেকটা মেয়ে এসেও উদয় হয়। আপনারা আমাকে নিয়ে কি বলছেন? কই, কখন? একটু আগেই তো বললেন। আরে আপনাকে নিয়ে না। তাহলে কাকে নিয়ে? আরে ওর কিছু না, আপনি এবার যেতে পারেন। বুঝি তো, সব বুঝি। কি বুঝলেন? এই যে মেয়ে দেখলেই বখাটেদের মতো ওদের পিছে পড়ে থাকেন। এই তো, তোমার সাহস তো কম না, তুমি আমাকে বোকাটো বললে। বখাটে কে? তাহলে কি বলবো? কিছু না। আর ওইভাবে বখাটের মতো আচরণ করবেন না। দেখুন আপনি কিন্তু একটু বেশি করতেছেন। বেশি না, পুরোই কম বলছি। জানতো এখান থেকে, নয়তো এখানেই আপনাকে। কি করবেন আপনারা? টিচ করবেন নাকি গায়ে হাত দিবেন, কোনটা? কোনোটাই করব না, আমরাই চলে যাচ্ছি এখান থেকে। তো যান এখান থেকে, মানা করছে কে আপনাদের? আকাশ চলতো এখান থেকে, এর সাথে বকবক করে সবই বৃথা। ওরা যে যার মতো করে চলে যায়। রাস্তায় ওরা আরও কিছুক্ষণ এভাবে কথা বলতে থাকে। আকাশ তো সেই রকম ভাবে ক্ষেপে আছে। আমাকে মেয়েরা ভাবে কি বলতো? আমি কি করে বলবো? তাহলে তুই এটা বল, সবাই আমাকে দেখলে এইভাবে বোকাটো কেন বলে? তুই তো বেশিরভাগ সময় মারামারি করে বেড়াস, তাই হয়তো। এখন দেখি তুইও বলছিস। আরে আমি তো বলিনি, তোকে শুধু কথাগুলো বলে দিলাম। হয়েছে তোর বলা, এখন চল এখান থেকে। ওরা দুজনে বাড়ির সামনে আসে। রাশেদ বাসায় ঢুকতে যাবে তখন কয়েকটা ছেলে এসে রাশেদের সামনে দাঁড়ায়। ওই তুই কি রাশেদ? কেন? ওই ওকে মার তাহলে। দোস্ত বাঁচা আমাকে। তোকে বাঁচাতে গেলে তো আমাকে এখন বোকাটো বলবে। দোস্ত তোর কথাগুলো বন্ধ কর প্লিজ, বাঁচা আমাকে। এই তোদের বাঁচাতে বাঁচাতে আমাকে আজকে পাড়ার বোকাটো বলে সবাই চেনে। বন্ধু তোর নীতি বাক্য বন্ধ করে আগে আমাকে বাঁচা। এভাবে আর চুপ থাকতে পারলো না, ওদের মারতে থাকে। ওদের মারা শেষ না হতেই কোথায় থেকে ইরা এসে হাজির ওখানে। ইরাকে দেখে আকাশের মার বন্ধ হয়ে যায়। কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লেন যে? মারুন ওদের। আপনি এখানে কেন বলুন তো? এখন কি এখানে আসতে হলে আপনাকে বলে আসতে হবে নাকি? আরে আমি কখন তা বলেছি? আপনার কথাতে তো তাই ইঙ্গিত দিচ্ছে। আসলে ওরা আমার বন্ধুকে মারছিল তাই আপনি মারামারি করে ওনাকে সাহায্য করছিলেন, তাই তো? আপনি কি করে বুঝলেন? তা আপনার না বুঝলেও চলবে।
এখন আমাকে এটা বলুন, আপনি কি মারামারি ছাড়া একদিনও থাকতে পারবেন না? আমি যখনই মারামারি করি তখনই আপনার কেন সেখানে উদয় হতে হবে? আপনার জন্য আপনার কাছের মানুষগুলো দিন দিন সবার কাছে মার খাবে। আপনি যতদিন না মারামারি বন্ধ করবেন ততদিন দেখবেন আপনি যাদের পছন্দ বা আপনার আত্মীয় বন্ধুদের উপর এইভাবে সবাই এসে মারতে থাকবে। আপনার কি মনে হয় আমি মারামারি বন্ধ করলে ওরা আমাকে যেতে দিবে? অবশ্যই দিব। ওদের কথার মাঝে একটা ছেলে উঠে গিয়ে ইরার গলায় চাকু ধরে। ইরা তো ভয়ে ভয়ে শেষ। এ ভাই আয়, আমাকে মারতে যদি তুই আর একটি পা বাড়াস তাহলে এই মেয়েকে এখানেই শেষ করে দেব। প্লিজ আমাকে বাঁচান এদের হাত থেকে। কিরে, মেয়েটা এত করে বলছে তবুও তুই ওকে কেন বাঁচাচ্ছিস না? তা কি আমি তোকে বলবো কেন? তাছাড়া এই মেয়েটার জন্য অনেক মার খেয়েছি আমি পারবো না ওকে বাঁচাতে। তখন ওই জায়গা দিয়ে একটা লোক যাচ্ছিল, লোকটা দেখে দাঁড়িয়ে যায়। কি হয়েছে এখানে? এই ছেলে ওই মেয়েকে এভাবে ধরে রেখেছে কেন? তা কি তোকে বলতে হবে যে বাঁচতে হলে এখান থেকে যা? আঙ্কেল আমাকে বাঁচান এদের হাত থেকে। উনি কি বাঁচাবে তোকে? ওনার তো নিজেই এক পা কবরে, উনি আবার তোকে বাঁচাবে কি করে? প্লিজ আঙ্কেল বাঁচান আমাকে। এই বকেটের ছেলে মেয়েটা এত করে যখন বলতেছে তখন বাঁচাও ওকে। আপনার সাহস তো কম না, আপনি আমাকে বোকাটো বলছেন। ঠিক আছে আর বলবো না, এবার তো মেয়েটাকে বাঁচাও। ঠিক আছে বাঁচাচ্ছি। কথা শুনছে আর সামনের দিকে এগোচ্ছে। তার সাথে ওই ছেলেটাকে কথায় ব্যস্ত রাখে। সুযোগ বুঝে ইরাকে ইশারা করে নিচে একটা লাঠি মারার জন্য। ইরা লাঠি মারতে ছেলেটার হাত থেকে চাকু পড়ে যায় আর ইরা একটা সাইডে চলে যায় দৌড়ে। দেখলেন তো আজকাল ভালো মানুষই করে কোনো লাভ নেই। আপনি যাদের সহ্য করতে পারবেন না একদিন তারাই আপনাকে বাঁচাবে। আপনার জন্যই তো বিপদে পড়লাম, তাহলে আপনি কি তো আমাকে বাঁচাবেন? আমি কখন বিপদে ফেলালাম? আপনি যদি এখানে না দাঁড়িয়ে থাকতেন তাহলে কিন্তু এইসব হতো না। ওই তোদের ঝগড়া বন্ধ হলে আমাকে একটু হসপিটালে নিয়ে চল। আরে বন্ধু, এই ফাজিল মেয়েটার জন্য তো আমার তোর কথা মনেই ছিল না। তোর তো মারামারি করার সময় কারোর কথা মনে থাকে না। এখন আমাকে নিয়ে চল হসপিটালের দিকে। আয় গাড়িতে ওঠ। এই যে অনেক উপকার করলেন আপনি, এবার যেখানে যাওয়ার ছিল সেখানে যান। আকাশ তো রাশেদকে নিয়ে চলে যায় হসপিটালের দিকে। অন্যদিকে ইরা আসে আকাশের বাড়িতে। ইরা এখানে কেন এসেছে তা আপনারা জানতে পারবেন, তবে তার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের। সেজন্য অপেক্ষা করতে থাকুন, আপনারা সবটা জানতে পারবেন। তবে এখন চলুন অন্য জায়গা থেকে ঘুরে আসি। হসপিটালের ডক্টর তো রাশেদকে ব্যান্ডেজ করে দেয়। ওখান থেকে প্রয়োজনীয় ওষুধ নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইরা গিয়ে ঈশার রুমে গল্প করতে থাকে। তো বলো ঈশা, কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি। তা কোনো অসুবিধা হয়নি আসতে? না, কোনো অসুবিধা হয়নি। তবে আমাকে যে কথাটা বলার ছিল, আমার তো শপিং করতে হবে। তাই তুমি যদি আমার সাথে আসো তাহলে তো ভালো হতো। ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি। আচ্ছা, আমি ততক্ষণে গাড়িটা ঘুরে দেখি। আরে আমার 5 মিনিট লাগবে সময়। সমস্যা নেই, আমি ততক্ষণে এই রুমটা থেকে ঘুরে আসি। বুঝতে পেরেছি। আচ্ছা যাও তাহলে। এরা চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকে। রুমের আশেপাশে তেমন খারাপ কিছু দেখেনি, তাই চলে আসে ঈশার কাছে। ওখানে এসে বসে আছে। কিছুক্ষণ পর আমার হয়ে গিয়েছে, এখন চলো। চলো। ওরা তো বেরিয়ে যায়। এইদিকে আকাশ বাসায় এসে রুমে গিয়ে রেস্ট নেয়, কেননা আজকে তো বন্ধ অফিস, তাই নিজের মতো করে দিনটা কাটাতে থাকে। এইদিকে বাসায় এসে রেস্ট নেওয়ার সাথে সাথে একটা লোক আসে আকাশের বাসায়। চৌধুরী সাহেব ভিতরে আছেন কি? কি হয়েছে বলুন। আচ্ছা, আপনার তো টাকা সম্পত্তি কোনো কিছুতে অভাব নেই, কিন্তু আপনার ছেলেটাকে তো মানুষ করতে পারেননি। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। এই যে আপনার ছেলে সারাক্ষণ মারামারি করে বেড়ায়, ওকে তো একটু শাসন করতে পারেন। আপনাকে কে বললো ও সারাক্ষণ মারামারি করে বেড়ায়? কেউ বলতে চাবে কেন? আমি তো একটু আগেই দেখলাম ওদের দুইজনের জন্য একটা ছেলে একটা মেয়েকে মেরে ফেলতে পর্যন্ত গিয়েছিল। দেখুন, আমার ছেলে এখন বিজনেস সামলায়,
ওর পক্ষে মারামারি করে সময় নষ্ট করার কোনো মানি নেই, তাই আপনি এবার আসতে পারেন। ভালোর জন্যই বললাম, পরে এভাবে মারামারি করতে থাকলে ছেলেকে তো বিয়েও দিতে পারবেন না। সেই চিন্তা আপনাকে করতে হবে না, তার জন্য ওর মা আছে, বোন আছে, আমি তো আছি। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ছেলের বিয়ে ঠিক হলে দাওয়াত দিয়ে। বিয়ে ঠিক হয়ে আছে, আর 2 দিন পর কার্ড বিতরণ করব, তখন এসে খেয়ে যাবেন। তা মেয়ের পরিবার কি করে? ঠিকানা কোথায়? ঠিকানা আপনাদের জানতে হবে না, যান এখন নিজের কাজে। লোকটা চলে যায়। কিছুক্ষণ পর আকাশ নিচে আসে খাবার খাওয়ার জন্য। তখন ওখানে আকাশের বিয়ের কথাবার্তা নিয়ে কথা উঠে। আকাশ, তোমার যে বিয়ে ঠিক করেছি তাকে জানো তুমি? তোমরা তো আমাকে কিছুই জানাও নেই, আর তোমরা যদি না জানাও তাহলে আমি জানবো কি করে? আমরা তোর বিয়ে ঠিক করেছি, আর 10 দিন পর তোর বিয়ে, তাই নিজেকে প্রস্তুত কর। ঠিক আছে, কিন্তু আত্মীয় স্বজনদের তো কার্ড বিতরণ করতে হবে। তার জন্য ঈশা আছে, আমি তো আছি, সে সব কিছু নিয়ে তোকে ভাবতে হবে না। কিন্তু মা, বাড়ি তো সাজাতে হবে। ওই সব আমি দেখব। সবকিছু যদি তোমরাই দেখো তাহলে আমি কি করব? আর তুই শুধু বিয়েটা করবি, এরপর বাকিটা তোর ইচ্ছে। আচ্ছা, ঈশাকে তো দেখছি না। ও তো একটু বাইরে গিয়েছে, কিছু কেনাকাটা করতে হবে। বুঝলাম না আমি, বিয়েটা আমার নাকি অন্য কারো? কেন রে, এরকম করে বলছিস কেন? আমার বিয়ে, আমি নিজেই সময় তারিখ কিছুই জানি না, তার উপর আমাকে তো শপিং করতে হবে। তোর জন্য সব কিছু ঈশা নিয়ে আসবে। তাহলে তো ভালোই হবে, আমাকে কষ্ট করতে হবে না আর। আচ্ছা, আমি তাহলে রুমে যাই, কাল অফিসে অনেক কাজ আছে। তুই আর এই সপ্তাহ অফিস কর, এরপর ম্যানেজারকে সব বুঝিয়ে দিব, কেননা গায়ে হলুদ থেকে শুরু করে বাকিগুলো তো করতে হবে। আর বিয়ের পর আমি 1 সপ্তাহের জন্য অফিস আসবো। তুমি অফিস করলে আমি কি করব? তুই বৌমাকে সময় দিবি, মেয়েটা নতুন এই বাড়িতে, তাই যদি ওকে সময় দিস তাহলে মেয়েটার জন্য অনেক ভালো হবে। ঠিক আছে বাবা, তাই হবে। এইভাবে কথা সমাপ্তি করে আকাশ তো ওর রুমে চলে আসে। অন্যদিকে ইরা আর ঈশা তো নিজেদের মতো করে শপিং করতে থাকে। ইরা তো নিজের জন্য অনেক কিছু কিনে নেয়, আর ঈশা আকাশের জন্য কিনতে থাকে। ওদের শপিং শেষ হলেই ঈশা ইরাকে ওর বাসার সামনে রেখে চলে আসে নিজের বাড়িতে। ওখানে এসে আকাশের রুমে আসে। ভাইয়া আসবো কি? আয়। কিন্তু তোরাতে এইগুলো কি? এই তো তোর জন্য শপিং করে নিয়ে আসলাম, এখন এইগুলো দেখে কোনটা কোনটা তোর পছন্দ হয়। তুই যখন পছন্দ করে এনেছিস তখন আমারও পছন্দ হবে। আরে গাধা, তোর মাপে লাগবে কি না তা দেখার জন্য বলেছি। তুই অপেক্ষা কর, আমি দেখতেছি। তাড়াতাড়ি দেখ। আকাশ সবকিছু দেখতে থাকে, মোটামুটি সবই ফিট হয়, তাই সবকিছু রেখে দেয় নিজের কাছে। কিছুক্ষণ পরে ঈশা চলে আসে। পরের দিন আকাশ ওর মতো কাজ করতে থাকে, কিন্তু ব্যবসায়ের কিছু কাজের জন্য আকাশকে 3 দিনের জন্য দেশের বাইরে যেতে হবে। সেজন্য আকাশ ওর বাবাকে কল দেয়। বাবা, ব্যবসার কাজে তো আমাকে তো এবার যেতে হবে। সমস্যা নেই, 3 দিনের তো ব্যাপার। আচ্ছা, ঈশাকে বলো আমার লাগেজগুলো যেন গুছিয়ে রাখে, আমি একটু পরে এসে ওগুলো নিয়ে বের হব। তোকে এত কষ্ট করতে হবে না, আমি ঈশাকে দিয়ে এয়ারপোর্টে পাঠিয়ে দেব, তুই ওখানে চলে যাস। তাহলে তো ভালো হবে। আচ্ছা, আমি ঈশাকে বলতেছি, তুই তাহলে বেরিয়ে পড়বি 20 মিনিট পর। আকাশের সাথে কথা বলে ঈশাকে সবটা বলে ঈশা সবটা শুনে লাগেজ গুছাতে থাকে, সবটা গুছিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে আকাশ এয়ারপোর্টে এসেছে 5 মিনিট হলো, আর ঈশা তো 10 মিনিট লেট হয়। ঈশা এসেছে বলে আকাশ কোনো কথা বলেনি, যদি ড্রাইভার হতো এতক্ষণে অনেক কথা শুনিয়ে দিত। সবটা দেওয়া শেষ হলো। এই নে ভাইয়া, তোর সব কিছু এখানে আছে। আমি তাহলে আসি, তুই বাবা মায়ের খেয়াল রাখিস। ভাইয়া, তোর কাছে কিছু চাওয়ার ছিল। কি বল? এই ছবিতে থাকে এই নেকলেস আর এই কানের দুল আনতে পারবি কি আমার জন্য, আর একটা আমার হবু ভাবির জন্য। দেখ, তোর জন্য এটা নিয়ে আসবো, কিন্তু তোর ভাবির জন্য কেন আনবো? বাহ রে, আমার জন্য আনবি আর ভাবির জন্য না বললে পরে তো বলবি আমি তোর বউয়ের জন্য কিছু আনতে বলিনি। দেখ, আমার কাছে তুই সবার আগে, তাই তোর যখন এটা পছন্দ হয়েছে আমি সর্বোচ্চ চেষ্টা করব এই ডিজাইনের নেকলেস আনার জন্য। আর ভাবির জন্য দেখি, যদি ইচ্ছে হয় আনবো, নয়তো আনবো না। দেখ ভাইয়া, ভাবির জন্য না আনলে আমি কিন্তু তোরে থেকে নিব না,
নয়তো ভাবি পরে বলবে আমি তোর থেকে সব কিছু আদায় করে নিয়েছি, কিন্তু ভাবির জন্য কিছু নেয়নি। এরকম কথা তোর ভাবি যদি বলে, তাকে তো আমি বাড়ি থেকেই বের করে দিব। আচ্ছা, আমি নিয়ে আসব দুজনের জন্য। সত্যি তো ভাইয়া? হুম। এশাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আকাশ চলে যায় আমেরিকায়। ওখানে যাওয়ার পর একটা গহনার দোকানে যায়। আমাকে এই দুটো নেকলেস বানিয়ে দিতে পারবেন? কিবা ব্যবস্থা করে দেওয়ার যাবে কি? কোন দিন লাগবে? এই তো 3 দিনের ভিতরে লাগবে এই দুটো নেকলেস। দেওয়া যাবে, তবে এর জন্য বাড়তি কিছু ডলার দিতে হবে। বুঝতেই তো পাচ্ছেন, আপনার অনেক আর্জেন্ট লাগবে, তাই এটার জন্য বাড়তি লাগবে। ডলার নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি এই তারিখে আসব, তখন যেন পেয়ে যাই। চিন্তা করবেন না, আমি 5 জন লোককে এই কাজে লাগিয়ে দিব। ধন্যবাদ। এই নিন অ্যাডভান্স $10,000, বাকি $30 নেকলেস নেওয়ার সময় দিব। ঠিক আছে স্যার, তাই হবে। আমি এখনই ওদের কাজে লাগিয়ে দিচ্ছি। এদিকে ওরা নিজেদের মতো কাজ করতে থাকে, অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে, বিজনেস এর কাজগুলো শেষ করতে থাকে। অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, সেজন্য ওদের সাথে সব ড্রিল করতে থাকে। সবটা করার পর নেকলেস এর দোকানে যায়। আমার সব কিছু রেডি হয়েছে তো? জি স্যার, এই নিন, আপনার সব কিছু দেখে নিন। ওয়াও, অনেক সুন্দর হয়েছে তো। আচ্ছা, আমাকে তাহলে মেমো দিন একটা। মেমো কেন? আসলে আমি তো বাংলাদেশে থাকি, তাই এয়ারপোর্টে আমি মেমো ছাড়া এইগুলো নিয়ে যাওয়াটা ঠিক হবে না। বুঝতে পারছি, এই নিন মেমো, আর আপনার বাকি ডলারগুলো দিন। এই নিন। সবটা দেওয়ার পর বেরিয়ে পড়ে এয়ারপোর্টে। ওখানে আসার পর সবটা নিয়ে বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টার পর এয়ারপোর্টে আসে। ওখানে নেকলেস এর জন্য মেমো দেখাতে হয়েছে। তারপর এয়ারপোর্টে থেকে বের হয়ে আসে। বাড়িতে আসার পর দেখে পুরো বাড়িটা সাজানো হয়েছে, তাই সেদিকে আর বেশি খেয়াল না করে চলে আসে ওর রুমে। কিছুক্ষণ পর ঈশা আসে দেখা করার জন্য। ভাইয়া, ভাইয়া, আমার জন্য কি এনেছিস? তোর জন্য কিছু আনতে পারিনি। কথাটা শুনে একটু মন খারাপ করে, আবার বলে, সমস্যা নেই ভাইয়া, তুই যে ঠিকভাবে ফিরে আসতে পেরেছিস এটাই আমার জন্য অনেক কিছু। সত্যি, তোর মতো বোন যেন সবার ঘরে ঘরে হয়। আচ্ছা, এই দেখ, তুই যেরকম বলেছিস ঠিক সেভাবে বানিয়ে এনেছি। এটা তোর জন্য, আর তোর কথা মতো একটা তোর ভাবির জন্য এনেছি। কই দেখি ভাইয়া। দুটো নেকলেস ঈশার হাতে দেয়। দুটো ভালো করে দেখতে থাকে। এখন এটা থেকে সেটা তোর ভালো মনে হয় তোর জন্য রেখে দে, আর বাকিটা তোর ভাবির জন্য রেখে দে। রেখে কেন দিব? তাহলে কি করবি? এটা আমি ভাবিকে নিয়ে দিয়ে আসব। এটা বিয়েতে পরে আসবে ভাবি, আর আমি এটা পরে যাব বিয়েতে। ঠিক আছে, এর বাইরে তোর জন্য ক্রিম আর যাবতীয় সব কিছু এনেছি, এইগুলো তোর কাছে রেখে দে। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এইগুলো নিয়ে যাচ্ছি। তুই তাহলে রেস্ট নে, আর তো সময় বেশি নেই তোর হাতে। সময় নেই মানে? এই যে ভাবি আসার পর তোর কি হাল করবে তাই আমি ভাবতেছি। তুই যাবি এখান থেকে? যাচ্ছি আমি, তুই রেস্ট নে। এদিকে রাত কেটে যায়। অন্যদিকে ঈশা গিয়েও ওর হবু ভাবিকে নেকলেস আর বাকি জিনিসগুলো দিয়ে আসে। সাথে এটাও বলে, ভাবি, এইগুলো কিন্তু ভাইয়া তোমার জন্য আমেরিকা থেকে বানিয়ে এনেছে। ভাইয়া অনেক দিন আগে বিজনেসের কাজে যায়, আর আমি তোমার জন্য বলেছি এটা যেন নিয়ে আসি। আর একটা কথা, এটা বিয়েতে পড়বে, আর আমি এসে তোমাকে সাজিয়ে দিব। তোমাকে পার্লারে যেতে হবে না কষ্ট করে, কারণ ভাইয়া পার্লারের সাজ পছন্দ করে না। তাহলে আমি এবার আসি। ঈশা চলে আসতে চাইলে ওনারা ঈশাকে খাবার খেয়ে যেতে বলে, কিন্তু ঈশার লেট হয়ে যাচ্ছে বলে চলে আসে। আপনারা হয়তো ভাবতে পারেন ঈশাকে ওনারা থাকার জন্য বলতে পারতো, কিন্তু তা কেন করেনি। আসলে এমন পরিস্থিতিতে কাউকে না থাকতে বলা কথাটা বলাই ভালো। ঈশা তো চলে আসে। এইদিকে পরের দিন আকাশ বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। তখন ওখানে কিছু ছেলে এসে মারামারি করে। দেখ দেখ, এরা এখানে কিভাবে একটা মেয়েকে আর একটা ছেলেকে নিয়ে বাজেভাবে বসে আচরণ করতেছে। দেখ ভাই, তুই কিন্তু কোনো কিছু করতে যাবি না। কেন?
কেন আমি কি করলে সমস্যা কি? তোর 2 দিন পর বিয়ে। বিয়ে হয়েছে তো, কি হয়েছে? তুই যদি এখন মারামারি করে এখানে আহত হয়ে যাস বা হসপিটালে থাকিস তাহলে তোর পরিবার আর বউকে কি জবাব দিব বল? আরে আমার গায়ে হাত দিবে এরকম সাহস কারো আছে নাকি? দেখ, মারামারির সময় কে কার গায়ে হাত তুলেছে এত কিছু কি কেউ মনে রাখে নাকি? তাই বলো, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? আচ্ছা তুই বস, আমি গিয়ে দেখতেছি। আচ্ছা যা, তবে তোর দ্বারা যদি না হয় কোনো কিছু তাহলে আমাকে কিন্তু বলবি, আমি ওদের দেখাবো। তুই এখন চুপ থাকলে আমি গিয়ে ব্যাপারটা দেখে আসি। ঠিক আছে, যা এখন। রাশেদ ওদের কাছে যায়, কিন্তু রাশেদ গিয়েও কোনো কাজ হয়নি। উল্টো ওরা রাশেদকে একটা ঘুষি মারে। ঘুষি খেয়ে রাশেদ আকাশকে বলতে যাবে, তার আগে রাশেদ দেখে আকাশ কোথা থেকে লাঠি নিয়ে ওদের একজনকে মারা শুরু করে দেয়। এরপর বাকিরাও আসে মারার জন্য। এবার আকাশকে দেখে রাশেদও ওদের মারতে থাকে। ওই সময় ওখানে ইরা চলে আসে আর সবটা দেখে ফেলে। ততক্ষণে ওদের মেরে ওখান থেকে ভাগিয়ে দেয়। এই ব্যাপার, আপনি এখানে কেন? কেন, আমি কি এখানে আসতে পারি না? নাকি ওদের মতো আমাকেও মেরে এখান থেকে তাড়িয়ে দেবেন? আপনাকে কেন তাড়াতে যাব? বাহ রে, যারা রাস্তাঘাটে মারামারি করে ওদের তো এইটুকু জ্ঞান থাকে না, কখন কি করছে না করছে। দেখুন, আপনি কিন্তু সেই প্রথম থেকে আমাকে ভুল বুঝে যাচ্ছেন। কি করে? আমি যখনই এখানে আসছি তখনই আপনাকে মারামারি করতে দেখছি। কোনো না কোন কারণে আপনার মারামারি লেগেই থাকে। দেখুন, আমি কোনো বোকাটো ছেলে না। দ্বিতীয়ত, আমি অন্যের প্রতিবাদ শুধু করেছি মাত্র। তা কি অন্যায়ের প্রতিবাদ করছেন শুনি? ওই যে একটা ছেলে আর একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, ওদের জিজ্ঞাসা করে নেবেন, তাহলে বুঝতে পারবেন আমি কেন মারামারি করেছি। কিন্তু তার আগে এটা বলুন, আপনি কয়েকদিন ধরে এই পাড়াতে কি করতে আসেন? আসলে আমার বিয়ে ঠিক হয়েছে, তাই আমি আত্মীয় স্বজনদের কার্ড দেওয়ার জন্য এসেছি। যাক, তাহলে তো আপনার কপাল ভালো, কিন্তু যাকে বিয়ে করবেন ওই বেচারার কপাল খারাপ। আপনি কিন্তু একটু বেশি বলতেছেন। তা বিয়ের দাওয়াত তো আমাকে দিলেন না। আপনাকে বিয়েতে দাওয়াত দিয়ে কি বিপদে পড়বো নাকি? কেন কেন? দেখা যাবে। বিয়েতে গিয়ে ও আপনি মারামারি করে না জানি আমার বিয়েটা ভেঙে দেন। আচ্ছা, ওদের কাছে গিয়ে শুনে নিন আমি কেন মারামারি করেছি। আমি চাই না আপনি আমাকে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকুক। তাহলে চলি এখন। আকাশ যাওয়ার পর ইরা ওই মেয়েটার সাথে কথা বলতে যায়। কথা বলে বুঝতে পারে আসলে আকাশের কোনো দোষই নেই। তাই একটা মুচকে হাসি দিয়ে ওখান থেকে ইরা ওর আত্মীয়দের কার্ড দিয়ে নিজের বাসায় চলে আসে। অন্যদিকে আকাশ ওর মতো কাটাতে থাকে। পরের দিন আবার আকাশ ওর কিছু শপিং করার জন্য বের হয়ে মলে যায়, কিন্তু ভাগ্যক্রমে ওখানেও ইরা চলে আসে। দুজনেই লিফটের ভিতর দেখা হয়। এ কি আপনি এখানে? আমি এখানে কি থাকতে পারি না? পারেন, কিন্তু আপনার তো কোনো কাজও নেই। থাকলে তো এইভাবে আর টই টই করে ঘুরে বেড়াতেন না। কে বলেছে আমার কোনো কাজ নেই? কি বলেন? আমি তো আপনাকে এখনো কাজ করতে দেখিনি। আমি কি এখন আপনাকে দেখিয়ে কাজ করব নাকি? দরকার হলে তাই করবেন। আপনি কে যে আমি আপনাকে দেখিয়ে করতে যাব? ভাগ্য ভালো আমার বিয়ে নয় তো আপনার কাজ করা দেখতাম না। যাক ভালো, আপনাকে দেখানোর কোনো ইচ্ছে নেই আমার। তাই এখন এখানে কেন এসেছেন? এই তো আমার হবু হাজবেন্ডের জন্য কিছু কেনার জন্য এসেছি। যাক ভালো। তো আপনি কেন আসলেন? আমি এসেছি নিজের জন্য কিছু কেনার জন্য। একটা কাজ করুন না, আপনার পছন্দের কিছু কিনে দিন আমার হাজবেন্ডের জন্য। আচ্ছা, দোয়াত তো দিবেন না, আর তবুও এতটুকু করাই যায়। আচ্ছা চলুন। ওরা দুজনে একটা দোকানে যায়। ওখানে ইরা ওর হাজবেন্ড এর জন্য কিছু কিনতে থাকে, তাও আকাশের পছন্দের। আচ্ছা, কোন সাইজের নেবে? আমি তো ঠিক জানি না।
কি জানেন না? আসলে ওর হাইট কত আর বডির মাপ কত তাই তো জানি না। এটা কোনো কথা? আসলে আমি এখনো আমার হাজবেন্ডকে দেখিনি। তা হাজবেন্ডকে দেখেননি, অথচ তার জন্য কিছু কেনার জন্য চলে এলেন? তাহলে এখন কি করব? কি আর করবেন, নিজের জন্য কিছু কিনে চলে যান। এখন তো মনে হয় তাই করতে হবে। একটা কাজ করতে পারেন, ওনার জন্য ঘড়ি আর পারফিউম কিনে নিতে পারেন। এটা তো ভালো কথা বলেছেন। আচ্ছা তাহলে আমাকে কিনে দিবেন কি প্লিজ? আচ্ছা চলুন কিনে দিচ্ছি। ইরাকে নিয়ে দোকানে যায় আর আকাশ ওর পছন্দ অনুযায়ী একটা ঘড়ি বেছে নেয় আর তার সাথে পারফিউম কিনে নেয়। আমি টাকা দিয়ে দিচ্ছি। দরকার নেই, আমি কিনে দিচ্ছি। আপনি কেন কিনে দিবেন? ধরে নিন এটা আমার পক্ষ থেকে আমার বিয়েতে উপহার। আপনার বিয়ে মানে? থুকু, আপনার বিয়েতে উপহার। কিন্তু তা কি ঠিক হচ্ছে? আপনাকে তো দাওয়াতও তো দিলাম না। দেয় নাই তো কি হয়েছে, বিনা দোয়াতে খেতে আসবো। কি বিনা দাওয়াতে খেতে যাবেন? যাব। কেউ যদি দোয়াত না দেয় তাহলে তো জোর করে হলেও খেয়ে নিব। ঠিক আছে, এতই যখন উপকার করলেন তাহলে দাওয়াত দিলাম আপনাকে। সত্যি কি দিলেন? দিলাম। কাল বাদে পরের দিন আমার বিয়ে, তাহলে চলে আসবেন কিন্তু। কিন্তু ওই দিন তো আমি আসতে পারবো না। কেন কেন? আমার ওই দিন অনেক কাজ আছে, সেই জন্য আসতে পারবো না। এতদিন দাওয়াত খাবেন বলে মাথা খেয়ে নিচ্ছিলেন, আর এখন যখন দাওয়াত দিলাম তখন বলতেছেন কাজ আছে, আসতে পারবেন না। এটা কেমন কথা বলুন তো? আসলে সত্যি কথা বলবো কি? সেটাই তো শুনতে চেয়েছি। তার আগে এটা বলুন, আপনি এই বিয়েতে খুশি তো? মানে আমি বলতে চেয়েছি, আপনার আগের কোনো ভালোবাসার মানুষ নেই তো, যাকে আপনি ভালোবাসতেন কিন্তু তাকে বলা হয়নি, বা পরিবারের চেপে বিয়ে করে নিচ্ছেন? হঠাৎ এই প্রশ্ন কেন? না, এমনিতেই করার ছিল। আমি একজনকে পছন্দ করতাম, কিন্তু সে আমাকে পছন্দ করে কিনা তা জানার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। কিন্তু ভাগ্য কি পরিহাস, সে তো নিজের মনের কথা আমার জানালো না। তাই মা বাবা আমার জন্য পাত্র দেখছে, সে পাত্রকে বিয়ে করে নিব। তা সে যখন বলেনি তখন আপনি না হয় বলে দিতে পারেন। আমি যদি বলি দেই আর সে যদি মানা করে দেয় তাহলে আমার মনে কি অবস্থা হবে বুঝতে পারছেন তো? বুঝলাম। আচ্ছা তাহলে বিয়ের পর স্বামীর সংসার নিয়ে সুখে থাকুন, কারণ এরপর হয়তো আর দেখা নাও হতে পারে, তাই ভালো থাকবেন। আমি কিন্তু আপনার প্রশ্নের উত্তর এখনো পাইনি। আসলে আমারও ওই দিন বিয়ে, সেই জন্য নিজের বিয়ে ছেড়ে আসবো কি করে বলুন? কি বলেন? তা হবু বউকে দেখতে পারি কি? সরি, আমি নিজেও এখনো দেখিনি তাকে। বাবা মা আর বোন মিলে পছন্দ করেছে, তাই আমি আর দেখিনি। ওদের পছন্দই আমার পছন্দ। আচ্ছা তাহলে আপনার জন্য ও কংগ্রাচুলেশন। ভালো থাকবেন নিজের বিবাহিত জীবন নিয়ে। ওরা দুজনে দুজনের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। এদিকে পরের দিন থেকে গায়ে হলুদের পালা শুরু হয়ে যায়। যে যার মতো গায়ে হলুদ নিয়ে ব্যস্ত। আকাশের হলুদ শেষ করে রুমে গোসল করে এসে বসে আছে। এদিকে রাশেদ ও আসে রুমে। দোস্ত, কালকের প্ল্যান কি? কালকে আবার কি প্ল্যান থাকবে? আরে বউ আনতে যাবি না, সে নিয়ে তো প্ল্যান আছে। কিন্তু এতে প্ল্যানের কি আছে? দেখ, গেটের মধ্যে তো ওরা তোকে নানা রকমের প্রশ্ন আর টাকা চাইবে, সেই জন্য কিভাবে কি দিবি আর না দিবি এই নিয়ে প্ল্যান তো করতেই হবে। দেখ, বিয়ের গেটে ওরা 50,000 টাকা দাবি করতেও পারে, তাই তুই আর যাই হোক না কেন 5,000 টাকার বেশি কিন্তু মোটেও দিবি না। ঠিক আছে তাই হবে, কিন্তু বাকিটা কি করবি? তোকে সবটা বলতেছি, আমি যেভাবে বলবো তুই কিন্তু ঠিক সেভাবে কাজ করবি। ওকে বন্ধু, তাই হবে।
আকাশ এরপর রাশেদকে সবটা বোঝাতে থাকে, সবটা বুঝে নেয় কি কি করতে হবে। পরের দিন দুপুরবেলায় পাঞ্জাবি আর পায়জামা পরে বের হয়ে এসে গাড়িতে গিয়ে বসে। ওখানে আকাশের সাথে তখন ঈশা আর রাশেদ ছিল আর ওদের ড্রাইভার। ওরা গাড়িতে আরও প্ল্যান করতে থাকে কিভাবে ওদের হাত থেকে বাঁচা যায় তা নিয়ে। সবটা শেষ করতে করতে চলে আসে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে গেটের মধ্যে যেরকম ডাকাতি কাজ করা হয় তা তো আপনারা জানেনই, সেজন্য নতুন করে আর আপনাদের বলতে চাই না। এখানে তো বিয়ের গেটে টাকা ছাড়া বরকে ভিতরে ঢুকতে দিবে না। দেখুন, 5,000 টাকা যদি রাজি হন আপনারা তাহলে আমরা দিতে রাজি, আর যদি না মানেন তাহলে আমরা আমার ভাইয়াকে নিয়ে চলে যাব। আমরা যেতে দিলে তো যাবেন আপনারা? কি করবেন শুনি? এত টাকা দিতে পারবো না। না দিতে পারলে বিয়ে করাতে কেন এসেছেন আপনার ভাইকে? কি করব? টাকার অভাব দেখেই তো বিয়ে করাচ্ছি। যদি আমাদেরই থাকতো তাহলে কি আর এরকম কিছু করতাম? এই মেয়েটা তো দেখি বেশি পাজি। জি, আজকাল ফাজি না হলে দুনিয়াতে টিকা যায় না। তাই যদি এতে রাজি হন তাহলে বলেন, নয়তো আমরা যাচ্ছি। ঠিক আছে, দিন 5,000 টাকা। তবে আমাদের মেয়ের ভাগ্য খারাপ, এরকম একটা কিপটে আর অভাবী ঘরের বউ হয়ে যাচ্ছে। জি, আমার ভাইয়ের ভাগ্য অনেক ভালো যে এত বড় বাড়ির জামাই হচ্ছে। তাই এখন সরুন তো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে, পা ব্যথা করতেছে। ভিতরে যাওয়ার আগে আমাদের পক্ষ থেকে এগুলো খেয়ে নিন। আরে বেআইন, আমার বন্ধু অন্য কিছু খাওয়ার চিন্তা করছে আর আপনারা কিনা সেখানে অন্য কিছু খাওয়ানোর চিন্তা করছেন। তাই নাকি? তা কি খাওয়ার চিন্তা করছেন? আচ্ছা, আসার সময়ে যে এতগুলো গাড়ি ভাড়া করে এসছেন তা কত টাকা নিয়েছেন? এই যে এগুলো ভাড়া গাড়ি না, তাহলে? এগুলো ওদের নিজস্ব গাড়ি। তাই এত কথা না বলে ভিতরে যেতে দিন তো। কিছুক্ষণ পর ভিতরে চলে আসে। এরপর বাড়ির রীতিনীতি শেষ করে ওদের বিয়েটা সম্পূর্ণ হয়। কিন্তু বন্ধুরা, বিয়ে কার সাথে হয়েছে তা আপনাদের এত তাড়াতাড়ি জানানো হবে না। এর জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন বাসর ঘর পর্যন্ত, তাহলেই জানতে পারবেন আকাশের বউকে। ওই বাড়ি থেকে ফিরে ওরা বউ নিয়ে চলে আসে বাড়িতে আকাশের মা ওনার ছেলের বউকে নিয়ে আকাশের রুমে বসিয়ে দেয়। এদিকে রাত 12টা বাজে, ভিতরে বসে আছে নববধূ। এদিকে আকাশ তো বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। কিছুক্ষণ পর ঈশা আসে। ভাইয়া, তুই এখানে কেন? আমি এখানে থাকবো না। কোথায় থাকবো? তুই কি ভুলে গেছিস তোর বিয়ে হয়েছে আর তোর জন্য একটা মেয়ে একা একা রুমের মধ্যে অপেক্ষা করতেছে? কয়টা বাজে? 12টা বাজে। তাই এখনই যা। বোন, আরে কিছুক্ষণ থাকি না এখানে। তুই কি যাবি এখন নাকি আমি? আরে যাচ্ছি আমি। অনেক ভয়ে ভয়ে নিজের রুমে যায়। যেখানে আগে নিজের রুমে বাঘের মতো যেত, সেখানে আজকে বিড়ালের মতো যেতে হচ্ছে। এটা হচ্ছে কপাল। অনেকটা ভয়ে ভয়ে ভিতরে আসে। এদিকে নতুন বউ বিছানা থেকে উঠে গিয়ে পা ছুঁয়ে সালাম করে। আকাশ ও পা থেকে তার বউকে উঠিয়ে খাটে নিয়ে বসায়। তারপর পাঞ্জাবি খুলতে খুলতে বলে, দেখো, বিয়ের আগে আমি তোমাকে দেখিও নেই এবং কি এখন পর্যন্ত দেখি নেই। তাই আমাদের মাঝে তেমন একটা কথাও হতো না। সেই জন্য দুজনকে ভালো করে চিনিও না এখনো। সেই জন্য আমি আগে তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। হয়তো এই কথাটা শুনে তুমি কিছুটা অবাক হবে, কিন্তু কিছু করার নেই। কারণ আজকাল বেশিরভাগ লোকেই বাসর রাতে সব কাজ সেরে ফেলে, কিন্তু আমি এইরকম কোনো কিছু করব না। যদি এইসব করাই হতো তাহলে বিয়ে আর করতাম না। একটা মেয়ে নতুন জায়গায় এসেছে, তার সাথে ধরেই যদি স্বামীর অধিকার ফলাতে যায় তাহলে এটা হবে অনেক নোংরামি। তাই আমি আগে বন্ধুত্ব করতে চাই তোমার সাথে। এরপর যখন দুজনের মধ্যে ভালো মিল হবে, একজন আর একজনকে বুঝতে পারবো, তখন বাকিগুলো নিয়ে ভাবা যাবে। তাই এখন চেঞ্জ করে এসে ঘুমিয়ে পড়ুন। এমনিতেই অনেক ধকল গিয়েছে আপনার। আকাশের কথার উত্তর না দিয়ে নববধূ তার কিছু কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় আর চেঞ্জ করে বেরিয়ে আসে। তখন আকাশ শুধু দেখতে ব্যস্ত। একটু পরে যখন ঘুমটা খুলে তখন আকাশ অবাক হয়। একই, আপনি এখানে কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? আমি এখানে থাকবো না, কে থাকবে? ফাজলামো করেন। আমার হাজবেন্ড কোথায়?
আশ্চর্য, আমার বাড়ি, আমার রুম, আমার খাট, আর আমাকে বলতেছেন আমি এখানে কেন? তাহলে কি আপনার সাথে আমার বিয়ে হচ্ছে? আমার সাথে? যাক, ভালোই হয়েছে। এক দিক দিয়ে আবার খারাপ হয়েছে, আরেকটা দিক দিয়ে। ঠিক বুঝলাম না ব্যাপারটা, আমি যদি একটু বুঝিয়ে বলতেন। মনে পড়ে ওই দিনটার কথা, যেদিন আমি বলেছিলাম যে আমি কাউকে ভালোবাসতাম মনে মনে, কিন্তু বলা হয়নি। কিন্তু এখন এটার সাথে ওটার সম্পর্ক কি? কারণ আমি তখন তোমাকেই ভালোবাসতাম। আর খারাপ দিক হলো তুমি যেভাবে মারামারি করে বেড়াও, এই নিয়ে তোমার পাড়ার সবাই তোমাকে বখাটে বলে। যদিও আমি আগে জানতাম না তুমি ছিলে পাত্র, কিন্তু ওই দিন যখন দেখলাম তুমি সত্যের পথে লড়াই করে বেড়াও বলে বখাটে হয়েছো, তখন থেকে সব রাগ আমার চলে গিয়েছে। তাহলে তো তোমাকে এই বোকাটো ছেলের বউ হয়ে কাটাতে হবে বাকি জীবন। বখাটে লোকটা যদি সৎ হয় তাহলে সারা জীবন থাকাই তো যায়। এভাবে একজন বখাটে ছেলের জীবনে যখন কোনো মেয়ে আসে, তখন বখাটে ছেলেটাও একদিন